এই তুই আমাকে বিয়ে করেছিস কেন? আর আজ আমাদের বাসর রাত, তবু একটা পাপ্পিও দিস না, মুখ অন্যদিকে ঘুরিয়ে রেখেছিস। কোথায় ভেবেছিলাম বর এই করবে সেই করবে, শাকচুন্নি বান্ধবীদের কথার সাথে কোনো মিল দেখতে পাচ্ছি না। এদিকে হঠাৎ আমি বাসরাতে নতুন বউয়ের মুখে তুই নামক ডাকটা শুনে খানিকটা অবাক হলাম। কি হলো, কিছু বলছিস না কেন? বিয়ে কেন করেছিস? কিছু করবি না? না করলে ফল কাটার ছুরি গলায় চালিয়ে দেবো। এই এই তুই ভয় পাচ্ছিস কেন? ছুরি তো চালাবো আমার গলায়, আর ফাঁসি হবে তোর। সরি, তুই করে বলে ফেললাম। আচ্ছা বাদ দেন ওইসব, তাকান আমার দিকে। আমার বুকের বাম পাশটা একটা তিল আছে। বুকের বাম পাশে তিল থাকলে নাকি বড় অনেক রোমান্টিক হয়। পিচ্ছি বউয়ের মুখে এসব কথা শুনে আমি বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলাম, মানে কি বলছেন এইসব কি বলতে হয়? চুপচাপ ঘুমান, নইলে নিচে শুতে হবে। বয়স 15 হবে কিনা সন্দেহ আছে, কথা বলে কি এক একটা। হায় আল্লাহ, কি বলেন আপনি? না আমার স্বামী, ভাবি বলেছে স্বামীর কাছে সব বলতে হয়। আচ্ছা আরো কোথায় কোথায় আছে বলবো কি? জানেন আমার না নাভির কাছে। আল্লাহ আমাকে বাঁচাও, মেয়েটা তো দেখছি আমায় পাগল বানিয়ে ছাড়বে। এই পিচ্ছি, চুপ করবে তুমি? শুনেছি বাসর ঘরে নাকি এই হয় সেই হয় স্বামী স্ত্রীর মাঝে। আপনি তো দেখছি কিছুই করছেন না, একটা কিস তো করতে পারেন। ছাই রোমান্টিক আপনি। আচ্ছা জড়িয়ে তো নিতে পারেন, তা না করে মাঝখানে কোলবালিশ দিয়ে রাখছেন কার কাছে শুনেছ? কেন? ভাবির কাছে। আর কি শুনেছ? ভাবি বলেছে স্বামী যেমন যেমন করতে বলে তেমনি করতে। ও আচ্ছা, খুব ভালো তোমার ভাবিটা। এখন তুমি ঘুমিয়ে যাও। তোমার ভাবি বলেছে না স্বামী যা বলেছে তাই করতে, সো তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। তাহলে ঘুমাবো? বাসর রাতে নাকি ঘুমায় না? তুমি কি আমাকে ঢপ দিচ্ছ? আচ্ছা কোলবালিশটা সরাও, মাঝখানে ইন্ডিয়া পাকিস্তান করে রাখছে। এই পিচ্ছি, চুপ করবে? আমার জীবনটা নরক বানাতে এসেছে, ঘুমাও বলছি। বাসর রাতে কত কি করে শুনেছি, স্বামী স্ত্রী, আর আমাকে ঘুমাতে বলছো? আচ্ছা একটা আইডিয়া শুনবেন আপনি? আবার আইডিয়া? আচ্ছা বলো, কি বলবে? বাসর রাতে কি কি করে আপনি বলেন, আমি সব করব। আইডিয়াটা চমৎকার না? এই কতবার বলবো আমি তোকে স্ত্রী হিসেবে মানি না, তারপরও এত প্যাস প্যাস করস কেন? আপনি না মানলে কি হবে? আমি আপনাকে মনে প্রাণে স্বামী হিসেবে মানি। বাঙালি মেয়েদের একবারই বিয়ে হয়। যখনই আল্লাহ তাআলার কালাম পড়ে 3 বার কবুল বলেছি, তখন থেকে আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি। শুধু ইহকালে নয়, পরকালেও আপনাকে স্বামী হিসেবে আল্লাহর কাছে চাইবো। আচ্ছা এখন তুমি ঘুমাবে নাকি নিচে নামিয়ে দিব? যত সব, জীবনটাই শেষ করে দিয়েছে। বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল আমার, ছিল বাসরাত নিয়ে কত পরিকল্পনা, কিন্তু কপালে যে বাচ্চা মেয়েটাকে বিয়ে করতে হবে তা কখনো জানতাম না। আচ্ছা একটা পাপ্পি দেই আপনাকে। এই বলে মেয়েটি আমার মুখের কাছে মুখ নিয়ে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল, আর সাথে সাথেই আমার চোখ জোড়া বন্ধ হয়ে গেল। পিচ্চির নাকের গরম শ্বাস জানান দিচ্ছে পিচ্চিটা কতটা কাছে চলে এসেছে আমার। তখন আমি ধাক্কা দিয়ে সরিয়ে ঠাস ঠাস করে চর বসিয়ে দিলাম। এই মেয়ে বাসরাতে শখ জাগছে, নাকে টিপ দিলে দুধ বের হয়ে আসবে, আর সে কিনা বাসরাত নিয়ে লাফালাফি। যত সব, হিটলারটা আমার জীবনটা এভাবে নষ্ট করে দিবে কখনো ভাবিনি। আপনি ভুল বলছেন। নাকে চাপ দিলে দুধ বের হয় না নাকি? টিপ দিলে বলবো পচা বের হয়, দুধ তো বের হয়। আল্লাহ কই রাখছো আমায়? এই ডেভিল মেয়ে, চুপ করবি? পিচ্ছি হয়ে এত কথা বলতে হয় না। সত্যি বললে ডেভিল হয়ে যায়, আর আমি পিচ্ছি না। আমার বয়স 14 বছর 3 মাস 17 দিন। নাক টানতে টানতে বলল মেয়েটা। তারপর আমি মনে মনে ভাবছি মেয়েটাকে মারা ঠিক হয়নি, কিন্তু কি করব, পিচ্ছি মেয়েটার জন্য হিটলারটা আমার ভবিষ্যৎটাই নষ্ট করে দিল। আচ্ছা আপনি ঘুমান। আর হাতে ব্যথা পেয়েছেন কি? কথাটা শুনে নিজের অজান্তেই খারাপ লাগলো। পিচিটার দিকে তাকাতেই মনে হচ্ছে একটা পূর্ণিমার চাঁদ। এত সুন্দর কোনো মেয়ে হতে পারে? মুখ দিয়ে রংধনুর আভা বের হচ্ছে। এ কি, পিচিটার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। থাপ্পড়টা জোরেই লাগছে। আচ্ছা তোমার নাম কি? আমাকে বিয়ে করার সময় নাম শুনেননি? তোমাকে বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না, আমার হিটলারটার জন্য বিয়ে করেছি। এখন নাম কি বলবে? এখন বলে লাভ নেই, বিয়ে করে ফেলেছেন। শোনেন, আমার নাম কারিমা জাহান মীরা। আচ্ছা মীরা, সরি, তোমার লাগেনি তো? এই যে নাও, টিস্যু দিয়ে রক্তটা মুছে নাও। আপনি না বলেছেন আপনি আমাকে স্ত্রী হিসেবে মানেন না? না মানলে আমার জন্য কষ্ট পেতেন না? ওই চুপ করবি? তোকে স্ত্রী হিসেবে কোনোদিন মানি না, আর মানবো না। কাউকে টিস্যু দেওয়া মানে তাকে বউ হিসেবে মেনে নেওয়া না। এই বলে বালিশটা নিয়ে চলে গেলাম সোফাতে। আর একটু থাকলে আমি পাগল হয়ে যাব। কই যাচ্ছেন আপনি? জাহান্নামে যাচ্ছি। চুপচাপ এখানে শুয়ে থাকবি, নইলে তোকে ফ্লোরে শুয়ে থাকতে দিব। আচ্ছা ঠিক আছে। তারপর বাতিটা অফ করে শুয়ে শুয়ে ভাবছি হিটলার আমার জীবনটাকে এভাবে নষ্ট করে দিবে। তোবা শুনলে বাসায় এসে আমাকে খুন করবে।
নইলে সে নিজে গাড়ির নিচে পড়ে মরবে। বারবার তুবার কথা মনে পড়ছে। দুজন দুজনকে নিয়ে কত স্বপ্ন দেখেছি, আর মাঝখানে হিটলারটা পিচ্চি মেয়েটাকে বিয়ে করিয়ে দিল। ও আচ্ছা, আপনাদের তো পরিচয়টা দেওয়া হয়নি। আমি কাব্য আহমেদ, অনার্স কমপ্লিট করে বাবার মানে হিটলারের হোটেলে খাচ্ছি। হঠাৎ রুমের বাতি কে যেন জ্বালিয়ে দিল। এই পিচ্চি, কি করো? কেন, দেখতে পাচ্ছেন না আপনি? আরে আরে, কাপড় কেন খুলছো? আমি কাপড় পরে ঘুমাতে পারি না। যত সব, এই কাপড় পরো। আর যদি কাপড় খুলতে দেখছি কি যে করব। আপনি না বললেন ঘুমাতে, এত ভারী কাপড় পরে কেউ ঘুমায়? কেউ যদিও বা না ঘুমায়, তুই ঘুমাবি। ঘুমা বলছি। বাবা, আপনার স্বামী আমাকে কাপড় খুলতে দেয় না। কথাটা বলতেই মুখটা চেপে ধরলাম। এই তোমার কি হয়েছে? এইসব কি বাবাকে বলতে হয়? তো কি করব, কাপড় পরে ঘুমাতে পারি না, তাই বাবাকে ডাক দিচ্ছি। বাবা বলেছে যদি কোনো সমস্যা হয় বাবাকে বলতে। আচ্ছা, তাহলে কাপড় খুলেই ঘুমাও। কথাটা বলতে দেরি হয়েছে, মেয়েটা কাপড় খুলতে দেরি হচ্ছে না। বুঝিয়ে সুজিয়ে কোনো রকম কাপড়টা গায়ে রাখতে বলে এসে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা নুসরাত দরজা ধাক্কাচ্ছে আর ভাবি ভাবি করছে। নুসরাতের ডাকে ঘুম ভাঙতে চেয়ে দেখি সকাল হয়ে গেছে। তাই তাড়াহুড়া করে বালিশটা নিয়ে বিছানায় রাখতেই দেখি মীরার কাপড় নিচে পড়ে আছে। আল্লাহ, এ কেমন বউ কপালে জুটালে, শাড়ি পরে ঘুমাতে পারে না। এই উঠো। ও, কি হয়েছে মা? ওই, আমি তোর মা। এই বলে জোরে ধাক্কা দিতেই মীরার ঘুমটা ভেঙে যায়। কি হয়েছে? কাপড় পরে নাও। এখন আবার বলো না আমি কাপড় পরতে পারি না। আমি সত্যিই কাপড় পরতে পারি না, আপনি পরিয়ে দেন। আমি পরাতে পারি না। বড় বড় কথা বলতে তো পারো, আমি ছোট না। কাপড়টাই পরতে পারো না। আর হ্যাঁ, কাপড় পরাতে পারলেও আমি তোমাকে কাপড় পরিয়ে দিব না, নিজে পরে নাও। বাবা, ও বাবা, আপনার ছেলে আমাকে শাড়ি পরিয়ে দেয় না। ওই, চুপ করবি তুই? চুপ কর। আমি বাবাকে বলবো তুমি রাতে শাড়ি টেনে হিচড়ে খুলে এখন পরিয়ে দিচ্ছ না। কি? হে আল্লাহ, এই মেয়েটার কথা শুনে মনে হচ্ছে 7 আপকে বিষ ভেবে খেয়ে মরে যায়। তুমি মরার কথা বলো কেন? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। প্লিজ মরার কথা বলো না। যেদিন কালেমা পড়েছি সেদিন থেকেই তোমাকে স্বামী বলে গ্রহণ করেছি। তোমার পায়ে যদি একটা কাঁটা ফুটে সেটা আমার কলিজাতে ফুটে। আমি কি করব? আমি শাড়ি পরতে পারি না। আচ্ছা, আমি পরতেছি, তাও তুমি এমন অলক্ষণে কথা মুখেও এনো না। কথাটা করুণ সুরে বলল মীরা। তখন আমি মেয়েটার দিকে তাকাতেই বুকটা কেমন করে উঠলো। পিচিটার চোখে পানি চিকচিক করছে, তবু নিজেকে সামনে নিয়ে বললাম, আচ্ছা, মনে থাকে যেন, নিজে শাড়ি পরা শিখো। আচ্ছা, আমি পরতেছি। বলে পিচ্চি মেয়েটা শাড়ি পরছে। কিন্তু একই শাড়ি পরছে নাকি শরীরে কাপড় পেঁচাচ্ছে, এটা দেখে আমি নিজের অজান্তেই হেসে ফেললাম। তখন মীরা বলে উঠল, আমি পরতে পারি না, এইভাবে হাসার কি হলো? কথাটা বলার সাথে সাথেই মীরা শাড়িটা খুলে গেল। তখন আমি অন্যদিকে তাকিয়ে বললাম, কি লজ্জা শরম কিছু মা বাবা শিক্ষা দেয়নি? কেন, আপনি কি কোরআন পড়তে জানেন না? পিচ্চি মেয়ের মুখে এমন কথা শুনে খানিকটা বিস্মিত হলাম। তারপর প্রশ্ন করলাম, কি বলছো এসব? শাড়ি পরার সাথে কোরআনের কি সম্পর্ক? কেন, আপনি কি জানেন না আল্লাহ তাআলা বলেছেন স্বামী স্ত্রী একে অপরের পোশাক স্বরূপ? আমি ছোট মানুষ, শাড়ি পরতে পারি না। কোথায় আপনি পরিয়ে দিবেন তা না করে অন্যদিকে ফিরে আছেন। আমার শরীরের প্রতিটা অঙ্গ বৈধভাবে দেখতে পারবেন আপনি। এখানে অন্যদিকে ফিরে তাকার কি আছে? দেন না আমাকে শাড়ি পরিয়ে। কাঁদো কাঁদো ভাব নিয়ে কথাটা বলল মীরা। পিচিটার কথা শুনে আমি পিচির দিকে তাকালাম। পিচিটা লজ্জায় লাল হয়ে গেছে, চোখ বুজে আছে। এবার আমি শাড়িটা খুলে সুন্দর করে কুচি দিয়ে পরিয়ে দিচ্ছি। মেয়েটা চোখ বন্ধ করে আছে। লজ্জায় পিচির সুন্দর মুখটা লাল টমেটো হয়ে গেছে। লজ্জা পেলে যে পিচিটাকে এত সুন্দর লাগে না, দেখলে হয়তো তা আমার অজানাই থেকে যেত। তারপর ফ্লোরে পড়ে থাকা শাড়িটা হাতে সম্পূর্ণ কুচি দেওয়ার পর নাভির কাছে গুজে দেওয়ার সময় কেমন যেন কেঁপে উঠল। পিচ্চির নিঃশ্বাস ভারী হয়ে আসছে, ঠোঁট দুটি কাঁপছে। এদিকে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। পিচ্চির ঠোঁট দুইটা হঠাৎ আমার ঠোঁটের সাথে মিশে যাওয়ার আগেই আমার হাতটা ধরে ফেললো। কি হলো? প্লিজ আর না, আমি আর পারছি না, শরীরটা থরথর করে কাঁপছে। কেন, কি হয়েছে? শরীর খারাপ করলো নাকি? না। এই বলে শাড়ির কুচিটা হাতে নিয়ে নিজেই গুজে দিয়ে বলল, হাদারাম কিছুই বোঝে না, কোথায় হাত দিলে কি হয়। বলেই রুম থেকে বেরিয়ে গেল মীরা। পিচিটার কথা শুনে ফ্লোরে বসে পড়লাম আমি। তার কিছুক্ষণ পর রুম থেকে বের হতেই সবাই হা করে তাকিয়ে আছে আমার দিকে। আমি কি চিড়িয়াখানার বান্দর যেভাবে সবার তাকায় থাকা লাগবে?
মনে মনে ভাবছি হিটলারটা আমার জীবনটা নষ্ট করে দিয়ে কিভাবে হা করে তাকিয়ে আছে দেখো। আমার কথা শুনে সবাই একসাথে হেসে দিল। পিচিটা মুখ ধরে হাসছে। ইচ্ছা করছে সব দাঁত ভেঙে দেই। কিভাবে হাসছে! সত্যি কি বিয়ে করে চিড়িয়াখানার বান্দর হয়ে গেলাম? এরপর সবাইকে উদ্দেশ্য করে বললাম, কি হলো, সবাই হাসছো কেন? বলবে তো? ভাইয়া, তুমি ঠিকমতো লিপস্টিক দিতে পারো না? ভাবি, তুমি ভাইয়াকে সুন্দর করে সাজিয়ে দিও। নুসরাত মীরাকে উদ্দেশ্য করে বলল, এদিকে সবকিছু যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি কিছুই বুঝে উঠতে পারছি না। সবাই হাসতেছে। আরে তোমরা সবাই কেন হাসছো তা তো একবার বলবে। বুঝতেছি না। ওই জান্নাত, ফাইজলামি না করে বল কি হয়েছে? আমি কি বিয়ে করে জোকার হয়ে গেলাম? আর তোরা যেভাবে হাসছিস মনে হচ্ছে আমি চিড়িয়াখানা থেকে বের হয়ে আসলাম। ভাইয়া, তোমার মুখে লিপস্টিক লেগে আছে, যাও ফ্রেশ হয়ে আসো। মানে? রাতে পিচিটা এমন কাজ করেছে, নিজের উপর নিজেরই রাগ হচ্ছে। পিচিটাকে দেখি মিটিমিটি হাসছে আর মনে মনে ভাবছে এখন কেমন লাগে। রাতে আমাকে ঠকানোর ফল পিচিকে ঠকালে আল্লাহ বিচার করে। তারপর আমি দৌড়ে চলে গেলাম ওয়াশরুমে। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিলাম। তারপর আবারও রুমে চলে আসলাম। আর এইভাবে দিন পার। সন্ধ্যাবেলায় ফোনটা ক্রিং ক্রিং করে বাজছে। আমি ফোন ধরতেই ওপাশ থেকে চাপা কান্নার আওয়াজ। ফোনের ওপাশ থেকে কোনো কথা আসছে না, শুধু চাপা কান্নার আওয়াজ ছাড়া। বুকের ভেতরটা হাহাকার করছে। কলিজাটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। কারণ ফোনের ওপাশে যে মানুষটি কান্না করতেছে সে আর কেউ নয়, আমার ভালোবাসার মানুষ সাথী। নিজের অজান্তেই চোখ থেকে টুপটাপ করে পানি পড়ছে। এভাবে প্রায় 5 মিনিট পর ওপাশ থেকে সাথী বলল, কি অপরাধ করেছিলাম? কেন করলে আমার সাথে এমন? আমি তো তোমার পায়ের নিচে এক টুকরো জায়গা চেয়েছিলাম, কিন্তু তুমি আমার কলিজাতে ছুরি চালিয়ে দিয়ে বিয়ে করে নিলে। আমাদের 3 বছরের রিলেশনশিপ কিভাবে ভুলবো? তাই সিদ্ধান্ত নিয়েছি সুইসাইড করব। যে জীবনে আমার ভালোবাসার মানুষকে পাবো না, সে জীবন রেখে কি করব? সাথীর মুখে সুইসাইডের কথা শুনে হঠাৎ আমি থমকে গেলাম। আমার মনে হচ্ছে কেউ যেন আমার বুক থেকে কলিজাটা বের করে নিচ্ছে। কি বলবো কিছু ভাবতে পারছি না। তখন সাথীকে বললাম কিভাবে আমার আর মীরার বিয়ে হয়েছে আর কেন আমি বিয়েটা করলাম। সাথীকে বললাম ওই মেয়েকে কাবিনের 6 লক্ষ টাকা দিয়ে আগামী 6 মাসের মাঝেই ডিভোর্স দিয়ে দিব বলে সাথীকে একটা পাপ্পি দিয়ে ফোনটা রেখে দিলাম। কিন্তু ফোন রেখে পিছন দিকে তাকাতেই দেখি পিচ্চিটা আমার পিছনে দাঁড়ানো। চোখ থেকে অশ্রু গাল গড়িয়ে পড়ছে। আমি ফিরে তাকাতেই দৌড়ে রুমে গিয়ে দরজা লক করে দিল। যাবার আগে বলে গেল সে এই জীবন রাখবে না। আমি যাওয়ার আগেই দরজা লক করে দিল পিচ্চিটা। খুব ভয় হচ্ছে এখন। তারপর আমি আস্তে আস্তে দরজার কাছে গিয়ে বললাম, প্লিজ আমার পিচ্চি বউ দরজা খুলো। আর অমন কথা বলবো না, খুব কষ্ট হচ্ছে, প্লিজ দরজাটা খুলো। কিন্তু পিচ্চিটা দরজা খুলছে না। তখন একবার মনে মনে ভাবলাম মা বাবাকে ডাক দেই, পিচ্চিটা যদি কিছু করে ফেলে। তারপর আমি যখনই মাকে ডাক দিব তখনই পিচ্চিটা দরজা খুলে বলল, কি বললাম? আমি তোমার পিচ্চি বউ? তুমি কি করে ভাবলে আমি সুইসাইড করব? আর ওই শাকচুন্নিটা তোমার সাথে ঘর করবে? আমি তোমায় ছাড়ছি না। তবে আমি সব শ্বশুরকে বলে দিব। বলবো তুমি এক শাকচুন্নিকে বলছো যে তুমি তাকে বিয়ে করবে, আমাকে ডিভোর্স দিবে। আরে না না, তেমন কিছুই না, আমি তো মজা করছি। আমার বউটা কত কিউট। মিথ্যা গুছিয়ে বলতে হয়। আমাকে ডব দিচ্ছ, আমি বাবাকে ঠিকই বলে দিব। প্লিজ মীরা, বলো না। বলবো না, তবে একটা শর্ত আছে। কিসের শর্ত? আমাকে 5 মিনিট কিস করতে হবে। হোয়াট? কিস? না, লিপ কিস। সম্ভব না, প্লিজ পাগলামি করো না। কি করব? আমি না তোমার বউ? বাসুরাতে কিছু করছো? না বিড়াল মারছো নাকি অন্য কিছু? একটা বিড়াল ধরে মারলে কি এমন ক্ষতি হতো? ভাবি তো বলে দিল ঠিক মতো বিড়াল মারতে, এখন আবার লিপ কিসও করতে চাচ্ছ না। আমি ছোট বলে ঠকাচ্ছ? আমি বাবাকে সব বলে দিব। বলবো যে তুমি। আচ্ছা এক্ষুনি বলছি। বাবা, ও বাবা। কথাটা বলার আগেই শত অনিচ্ছা থাকা সত্ত্বেও নিজেকে বাঁচাতে পিচ্চিটার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিলাম। দেখলাম পিচ্চির চোখ জোড়া বন্ধ হয়ে আছে। পিচ্চিটা শক্ত করে জড়িয়ে ধরে আছে আমায়। আমি ছাড়াতে চেয়েও ছাড়াতে পারছি না। তখন হঠাৎ দরজার বাইরে থেকে জান্নাত ডাকছে। জান্নাত। দরজা ধাক্কা মেরে খোলার সাথে সাথেই আমি মীরাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিলাম। তারপর জান্নাত এসে বলল যে বাবা আমাকে আজ অফিস যেতে বলছে। তারপর জান্নাতকে আমি বললাম বাবাকে বলো আমি অফিস যাচ্ছি। তারপর রেডি হয়ে বাসা থেকে বের হয়েই স্বস্তির নিঃশ্বাস নিলাম। পিচিটার হাত থেকে বাঁচলাম। তখন গাড়িতে থাকা অবস্থায় একটা মেসেজ আসলো। মেসেজে লেখা, ইমোতে আসো। ইমোতে গিয়ে দেখি সাথী হাত কেটে পিক দিয়েছি। সাথে সাথেই ফোন দিলাম। কতক্ষণ রিং হওয়ার পর ফোন ধরলো সাথী। এই পাগলি, এমনটা কেউ করে? আমি কাকে নিয়ে বাঁচবো? আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না।
কি করব? তোমার বউ হয়ে তোমার বাড়িতে আমার যাওয়ার কথা ছিল। নিজের ভালোবাসার মানুষ অন্যের বুকে, যাকে নিজের থেকে বেশি ভালোবাসলাম, আর সে আমার না। কেন যে আল্লাহ তাআলা আমাকে এসব দেখার জন্য বাঁচিয়ে রেখেছে। আমি সত্যি বাঁচতে চাই না কাব্য। যে জীবনে তোমাকে পাবো না, সে জীবন রেখে লাভ কি বলো? প্লিজ সাথী, থামবে তুমি? আমার যে আর সহ্য হচ্ছে না। তুমি আজ বিকেলে প্লিজ আমার সাথে পার্কে দেখা করো। আচ্ছা, 4টায় দেখা করব। এদিকে অফিস শেষ করে 4টায় পার্কের দিকে রওনা দিলাম। পার্কে গিয়ে দেখি সাথী নীল শাড়ি পরে বসে আছে। তারপর আমিও সাথীর পাশে গিয়ে বসলাম। বাতাসে সাথীর চুল থেকে মাতাল হাওয়া আসছে। আমার বসা দেখে সাথী আমার দিকে চেয়েই কেঁদে দিল। সাথীর চোখ থেকে টুপটুপ করে পানি পড়ছে। মনে হচ্ছে আমার হৃৎপিণ্ডে রক্তক্ষরণ হচ্ছে। সাথীর কাজল কালো চোখ জোড়া চোখের পানিতে লেপ্টে যাচ্ছে। চোখগুলি ফুলে গিয়েছে। হাতের দিকে তাকাতেই কলিজাটা কেঁপে উঠল। সাথী হাতে ব্যান্ডেজ। বুঝতে বাকি রইল না যে এটা সাথীর পাগলামি। চোখ দিয়ে অনবরত পানি আসছে। কিভাবে ভুলবো 3 বছরের ভালোবাসা? এই তুমি কাঁদছো কেন? তুমি না আমার প্রাণ। আর কত কষ্ট দিবে জানো? যখন শুনেছি তোমার বিয়ে হয়ে গেছে, মনে হয়েছে প্রাণটা কেউ বের করে নিচ্ছে। কত স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে, সব আর শেষ। আমায় একটু বুকে নিবে? কাঁদতে কাঁদতে কথাটা বলল সাথী। সাথীর বলতে দেরি হয়েছে। পাগলামিটাকে শক্ত করে জড়িয়ে নিতে দেরি হয়নি। বুকটা কেমন যেন ভিজা ভিজা লাগছে পাগলিটার চোখের পানিতে। গায়ের শার্টটা ভিজে যাচ্ছে। পাগলিটা এমনভাবে জড়িয়ে ধরে আছে, মনে হচ্ছে ছোট্ট বাচ্চা ভয় পেলে যেভাবে আঁকড়ে ধরে থাকে সেইভাবে জড়িয়ে আছে আমায়। এভাবে কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকার পর বললাম, কি হলো? আর কতক্ষণ জড়িয়ে ধরে থাকবে আমায়? সবাই ফেল করে তাকিয়ে আছে আমাদের দিকে। কি করব? তোমার বুকটাকেই যে আমার ঠাই। জানো কাব্য, প্রতি রাতে স্বপ্ন দেখতাম তোমায় নিয়ে, কতটা ভালোবাসতাম তোমায়। কিন্তু আজ তুমি অনেক কাছে থেকে অনেক দূরে। কাব্য, আমার কপালে একটা চুমু দিবে? খুব কাছে পেতে ইচ্ছে করছে তোমায়, দাও না প্লিজ। তারপর আমি পাগলিটাকে আবারও বুকে টেনে নিয়ে কপালে আলতো করে ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। আচ্ছা কাব্য, তুমি না বলেছ ওই মেয়েকে ডিভোর্স দিবে? হ্যাঁ। তাহলে আমার মাথা শুয়ে কসম করো ওকে ডিভোর্স দিবে। যদি ডিভোর্স না দাও তাহলে আমার মরা মুখ দেখবে। হঠাৎ সাথীর কথাটা যেন আমার কলিজাতে গিয়ে বিঁধল। নিজের অজান্তেই সাথীর মাথায় হাত রেখে ওয়াদা করলাম মীরাকে ডিভোর্স দিব। কথাটা বলার সময় পিচ্চির মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল। এদিকে সাথীকে ওর বাসায় পৌঁছে দিয়ে ফোনটা বের করে দেখি 73টা মিসড কল। ফোন সাইলেন্ট ছিল, তাই বুঝতে পারিনি। তারপর সন্ধ্যায় বাসায় এসে দেখি মীরা কোথাও নেই। তখন মা বলল ফ্রেশ হয়ে আসতে। তারপর আমি ফ্রেশ হওয়ার জন্য যখনই বাথরুমের দরজা ধাক্কা দিয়েছি তখনই এক চিৎকার। ওমা গো ভূত! মীরার চিৎকারে আমি মীরার দিকে তাকাতেই দেখি পিচ্চিটা শাওয়ার নিচ্ছে, শরীরে কাপড় নেই। এক দৌড়ে বাথরুম থেকে বের হয়ে সোজা রুমে গিয়ে বসে আছি। কিছুক্ষণ পর দেখি পিচ্চিটা ভেজা চুলে আয়নার সামনে গিয়ে বসলো। শাড়িটা কোনো রকম শরীরে পেঁচিয়েছে। আমার শরীরটা রাগে ফাটতেছে। বাথরুমের ঘটনার কথা মনে করে তাই গিয়ে জিজ্ঞেস করলাম, ওই পিচ্চি মেয়ে, বাথরুমে শাওয়ার নিলে দরজা লক করে নিতে হয় না? নিতে হয় তো। আমি তো জান্নাতকে বলেই দিয়েছি আমি দরজা বন্ধ করে শাওয়ার নিতে পারি না, ভয় হয় আমার। আর ওকে পাহারা দিতে বলেছি যেন কেউ না আসে। তখন আমি মনে মনে বলছি, এই জন্যই তো ডেভিল বোনটা ওয়াশরুমে যেতেই দেখে মুচকি মুচকি হাসলো। এদিকে পিচিটার দিকে চেয়ে দেখি পিচিটা চোখে কাজল দিতে গিয়ে চোখের নিচে লেপ্টে ফেলেছে। যতটা না রাগ হচ্ছে তার চেয়ে বেশি হাসি পাচ্ছে। এই গোমরা মুখো, হাসো কেন? আমি কি করব? কখনো কোনোদিন সাজিনি, কিন্তু তুমি আমাকে আদর করো না, ভালোবাসো না, তাই আমার লক্ষ্মী ননদিনীটা আমাকে এইভাবে সাজতে বলেছে। কিন্তু আমি তো কাজল দিতে পারি না। দিয়ে দাও না, সেদিনের মতো শাড়ি পরিয়ে দাও না প্লিজ। পিচিটার কথা শুনে আমার খুব রাগ হচ্ছে। বাবা যে কি দেখে পিচিটাকে আমার ঘাড়ে চাপিয়েছে। এই পিচ্ছি, আরেকবার শাড়ি এবং কাজল দিয়ে দেওয়ার কথা বললে ঘর থেকে বের করে দিব। পিচ্ছিটা কথাটা শুনে সাথে সাথে কান্না করে দিল আর হেসকি দিতে দিতে বলল, আমাকে তাড়িয়ে দিও না। তুমি তাড়িয়ে দিলে আমি কোথায় যাব? আমার যে কেউ নেই তুমি ছাড়া। তখন আমি কোনো জবাব না দিয়ে রুম থেকে বের হয়ে গেলাম। মা খাবার বেড়ে দিলে যখনই খাবার মুখে দিব তখনই বলল, কাব্য বাবা, মীরা মাটা খায়নি। মীরা বলছিল তুই আসলে খাবে। জানিস বাবা, ছোট মেয়ে তো, সারাদিন এত করে বলার পরেও কিচ্ছু খায়নি। মেয়েটার মুখের দিকে তাকানো যায় না। ওকে নিয়ে একসাথে খা। মার কথা শুনে নিজের অজান্তেই মনটা খারাপ হয়ে গেল পিচ্চি মেয়ের পাগলামি দেখে। আচ্ছা মা, তুমি বসো, আমি মীরাকে নিয়ে আসছি। এই বলে রুমে গিয়ে দেখি পিচ্চিটা ড্রেসিং টেবিলের সামনে বসে এখনো কাঁদছে।
এই মীরা, তুমি খাওনি কেন? স্বামীকে ছাড়া কোনো স্ত্রী খায়? আচ্ছা চলো একসাথে খাবো। আর হ্যাঁ, আজকের পর খাবার সময় হলে খেয়ে নিবে, আমার জন্য অপেক্ষা করতে হবে না। না, আমি খাবো না। তুমি একটা পচা, আমাকে আদর করো না। খেতে পারি, তার আগে আমার চোখে কাজল দিয়ে দিবে, কালকের মতো শাড়ি পরিয়ে দিবে। জানো, তোমার স্পর্শ আমার অঙ্গ জুড়ে থাকে। তুমি বোঝো না তোমার স্পর্শে আমি কতটা শিহরিত। তারপর নিজের অনিচ্ছা সত্ত্বেও পিচিটার চোখে কাজল এবং শাড়ি পরিয়ে দিলাম। রাতে একসাথে খেয়ে একটা বালিশ আর চাদর নিয়ে আমি ফ্লোরে শুয়ে পড়লাম, পিচিটাকে খাটে শুতে দিয়ে। এদিকে পিচিটা খাটে শুয়ে থাকার জন্য বললেও ধমক দিতেই আর কিছু বলেনি। এদিকে রাতে ঘুমিয়ে গেছি, হঠাৎ বুকটা ভারী ভারী লাগছে। চোখ খুলতেই ভূত দেখার মতো ভয় পেলাম, কারণ মীরা আমার বুকে শুয়ে আছে। চাঁদের আলো জানালার কাজ ভেদ করে পিচিটার মুখে এসে পড়ছে। এত মায়াবতী লাগে, কোনো মেয়েকে চাঁদের আলোয় না দেখলে হয়তো আমার অজানাই থেকে যেত। তখন হঠাৎ সাথীর কথা মনে হতেই পিচিটাকে বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য ধাক্কা দিতেই আরো শক্ত করে জড়িয়ে ধরলো। এই কি করছো, ওঠো বলছি। কিন্তু মীরা ঘুমের মাঝেও চোখ খুলতে খুলতে বলল, আমার স্বামীকে জড়িয়ে ধরে আছি, এতে খারাপের কি? আমার অধিকার আমি আদায় করে নিব। তখন আমি মীরাকে বুক থেকে ছাড়িয়ে কষে একটা থাপ্পড় দিয়ে বলতে লাগলাম, তোকে বলেছি না আমাকে স্বামী না ভাবতে, কেন জড়িয়ে ধরে থাকিস? আমি বলছি না তোকে ডিভোর্স দিয়ে দিব? কথাটা বলতে খাটে চলে গেল মীরা। আমি আবার গভীর ঘুমে হারিয়ে গেলাম। এদিকে ঘড়ির কাঁটা 1টা বাজতেই মীরা ঘুম থেকে ওঠে, সুন্দরভাবে অজু করে 2 রাকাত নামাজ শেষ করে মোনাজাত ধরে বলতে লাগলো, হে পরওয়ারদিগার, আমার আল্লাহ, তুমি তো সর্বশক্তিমান। তোমার হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। তুমি ছাড়া তো আমার কষ্ট বোঝার মতো কেউ নেই। এই মধ্যরাতে পৃথিবীর সবাই যখন গভীর ঘুমে, তখন তোমার অভাগী বান্দিটা তোমার দরবারে 2টি হাত তুলে ধরেছে। তুমি কি দেখো না আল্লাহ, আমি আমার স্বামীকে কতটা ভালোবাসি? আমার বুক থেকে আমার স্বামীকে তুমি কেড়ে নিও না। তোমার পবিত্র কালেমা পড়ে বিবাহ নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছি, এই বাঁধন ছিন্ন করো না। বাঁচবো না আল্লাহ। ও আল্লাহ, আমার স্বামীর পায়ের নিচের জায়গাটুকু আমাকে ভিক্ষা দাও। কথাটা বলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো মীরা। পরের দিন সকালে মায়ের ডাকে ঘুম ভাঙলো। বাবা আজকে অফিসে যেতে না বলে মীরাকে কলেজে ভর্তি করিয়ে দিতে বলল। আমি বাবার কথাই না করতে পারি না, তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও ডিস্টার্বকে নিয়ে বাইকে করে রওনা দিলাম। তারপর কলেজের গেটে বাইক দাঁড় করানোর সাথে সাথেই যা দেখলাম তা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। কিন্তু এখন আমি কি করব ভেবে পাচ্ছি না কিছু। সাথী কেমন করে যেন তাকিয়ে আছে আমার দিকে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। তারপরেও আমি সাথীকে না দেখার ভান করে মীরাকে নিয়ে কলেজের ভিতরে ঢুকে পড়লাম এবং মীরাকে কলেজে ভর্তি করে দিয়ে যখনই কলেজ গেট পার হয়েছি, তখনই দেখি কলেজের পাশে রেল লাইনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আর মিনিট 10 পর ট্রেন আসবে, বুঝতেছি না কি করব। বাইক নিয়ে একটু কাছে যেতেই বুকটা কেঁপে উঠল, কারণ এ আর কেউ না, সাথী রেল লাইনের মাঝখানে দাঁড়িয়ে আছে। ট্রেন আসার শব্দ হচ্ছে, মিনিট 5 মাঝে ট্রেন আসবে। এদিকে আমি সাথীকে ডাকছি, সাথী চোখ বন্ধ করে আছে। আমার বাইক রেল লাইনের সাইডে পাথরের সাথে ধাক্কা লেগে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় আর বাইক পড়ে আমার গায়ের উপর। আমি খুব করে চেষ্টা করছি আমার উপর থেকে বাইক সরাতে, কিন্তু পারছি না। এদিকে দেখা যাচ্ছে ট্রেন প্রায় কাছে এসে পড়েছে। বুকের হার্টবিট বেড়ে যাচ্ছে। সাথীকে গলা চেঁচিয়ে ডাকছি, তারপরও সাথী শুনছে না। না, এই দৃশ্য আমি সহ্য করতে পারবো না। মনে মনে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছি। চোখ দিয়ে নীরবে অশ্রু ঝরছে, হাঁটু কেটে রক্ত বের হচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে। পাগলের মতো আল্লাহকে ডাকছি আর বাইক সরাতে চেষ্টা করছি। মনে মনে বলছি, হে আল্লাহ, আমাকে শক্তি দাও বাইক সরানোর। আমার হৃদয়টা রেল লাইনের মাঝে, হে পরম করুণাময়, রহম করো তোমার বান্দাকে বলেই বাইক সরানোর জন্য চেষ্টা করছি। তারপর আল্লাহর নাম নিয়ে বাইকে জোরে একটা ধাক্কা দিতেই বাইকটা সরে যায় আমার উপর থেকে। এদিকে ট্রেন প্রায় সাথীর কাছে এসে পড়েছে। আমি তখন দৌড়ে গিয়ে সাথীকে রাস্তা থেকে সরিয়ে তাড়াতাড়ি করে বুকে জড়িয়ে নিলাম। সাথী কাঁদছে, এদিকে এখন আমার হাঁটু থেকে রক্ত বের হচ্ছে। সাথী কান্না করে করে আমার শার্ট ভিজিয়ে দিচ্ছে। তারপর সাথীকে বুক থেকে ছাড়িয়ে কষে একটা থাপ্পড় দিয়ে বললাম, এই পাগলি, কেন এমন পাগলামি করছো? জানো না তোমাকে ছাড়া আমি নিজেকে ভাবতে পারি না? কেন মরতে যাচ্ছিলে? আমি তো সেই কবেই মারা গিয়েছি যখনই শুনেছি আমার ভালোবাসার মানুষ অন্য মেয়েকে বিয়ে করেছে। আমার চোখ দিয়ে আষাঢ় শ্রাবণ ঝরনা ধারা নেমেছিল। বিরহের অনলে প্রতিনিয়ত পড়ছি আমি। আমার দেহটা ছাড়া আত্মাটা সেই কবেই মরে গেছে। জানো, আজ যখন তোমার বাইকের পেছনে ওই মেয়েটাকে দেখলাম, কলিজাটা ফেটে যাচ্ছিল আমার। মনে হচ্ছে দম বন্ধ হয়ে মারা যাব।
কাব্য, আমি তোমার পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না। কি করব? তোমাকে অন্য একজন চড়িয়ে ধরে থাকবে, আর আমি এটা কিভাবে দেখব? তাই ট্রেনের নিচে পড়ে তুমিহীনা এই জীবন নিঃশেষ করতে চেয়েছিলাম। কেন বাঁচালে আমাকে? আমি যে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। বলতে পারো কেন এতটা ভালোবাসার পরেও তুমি আমার নও? কেন আজ তোমার বুকে অন্যজনের ঠাঁই? যে স্বপ্নগুলো তোমায় নিয়ে দেখতাম, সে স্বপ্নগুলো অন্য কেউ নিয়ে দেখে। প্লিজ তুমি আমাকে গলা টিপে হত্যা করো, নয়তোবা তোমার পায়ের নিচে আমাকে একটু জায়গা দাও। জানো কাব্য, তুমি বিয়ে করার পরে একটা রাতও আমি ঘুমাতে পারি না। প্রতি রাতে কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছি। তোমায় বুকে একটু জায়গা দিবে? একটু জড়িয়ে নাও না প্লিজ। নাও না, নাও না প্লিজ কাব্য। কান্না করতে করতে কথাগুলো বলল সাথী। সাথীর মুখে এমন কথা শুনে বুকের বাঁ পাশটা চিনচিনে ব্যথা করছে। চোখ দিয়ে টুপটাপ করে পানি গাল বেয়ে গড়িয়ে পড়ছে। কিছু ভাবতে পারছি না। খুব ইচ্ছে করছে সাথীকে জড়িয়ে ধরে বলি, সাথী খুব ভালোবাসি তোমায়, নিজের থেকেও বেশি। মনে হচ্ছে কথাটা বললে বুকের ব্যথাটা কমবে। তাই সাথীকে হ্যাঁচকা টান দিয়ে শক্ত করে বুকে জড়িয়ে নিলাম। কপালে একটা চুমু দিয়ে বললাম, বড্ড ভালোবাসি, খুব বেশি ভালোবাসি তোমায়, হয়তো নিজের জীবনের চেয়ে বেশি। পাগলিটা কেঁদে কেঁদে শার্ট ভিজিয়ে ফেলেছে। পাগলিটা আর শক্ত করে জড়িয়ে আছে আমায়। এদিকে সাথীকে বললাম, খুব শীঘ্রই আমরা বিয়ে করছি, মীরাকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিচ্ছি। সাথী ডিভোর্সের কথা শুনে আবারও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে চলে গেল। এদিকে ফোনের দিকে তাকিয়ে দেখি 2টা বেজে গেছে। তার মানে 30 মিনিট আগে কলেজ ছুটি হয়ে গেছে। তারপর তাড়াতাড়ি বাইক স্টার্ট দিয়ে কলেজের সামনে যেতেই অবাক হয়ে গেলাম, অনেকগুলো মেয়ে জমা হয়ে আছে। কাছে গিয়ে দেখি মীরা ছোট বাচ্চার মতো কাঁদছে, আর কয়েকটা মেয়ে বোঝাচ্ছে। আমি কাছে যেতেই মীরা দৌড়ে এসে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি আর কলেজে আসবো না, তুমি আমায় ভালোবাসো না। কখন কলেজ ছুটি হয়েছে, ছেলেরা কিরকম ভাবে আমার দিকে তাকায়, আমার ভয় লাগে না? সবাইকে বলে দিছে আমার দিকে তাকালে চোখ তুলে ফেলবে আমার বর। ঠিক বলেছি তো? এদিকে মীরার কথা শুনে সবাই হাসছে মুখ ধরে। পাশ থেকে একটা মেয়ে বলে ফেললো, ভাইয়া, পৃথিবীতে খুব কম ছেলে আপনার স্ত্রীর মতো বউ পায়। একটা মেয়ে যে স্বামীকে এত ভালোবাসতে পারে। সারাটা দিন ক্লাসের মাঝে আপনার কথাই বলেছে। আপনি নিতে আসতে দেরি করছেন বলে ছোট ছোট বাচ্চা মেয়ের মতো কাঁদছে, হাসিও পাচ্ছে আবার কান্নাও আসছে। এখনকার যুগে এমন মেয়েও পাওয়া যায়? তারপর আমি সবার কাছ থেকে মীরাকে নিয়ে বাইকে উঠাতেই মীরা শক্ত করে জড়িয়ে ধরলো। মনে হচ্ছে খুব ভয় পাচ্ছে। তারপর মীরাকে নিয়ে বাসায় আসার পর মাকে কান্না করে করে সব বলল। এদিকে রাগে আমার শরীরটা ঘ্যান ঘ্যান করছে। তারপর দুপুরে খেয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেলাম। আড্ডা দেওয়া শেষ করে রাত 9টার সময় ফোন বের করে দেখি বাবা 5বার ফোন দিয়েছে। অন্যদিকে মীরার নাম্বার থেকে 100+ ফোন এসেছে। তখন তাড়াহুড়ো করে বাসায় গিয়ে দেখি বাবা দরজায় দাঁড়িয়ে আছে। বাবার সামনে যেতেই বাবা বলল, ঘরে নতুন বউ রেখে বাইরে কোন ছেলে থাকে? আর যদি এমন হয় আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। তখন আমি কিছু না বলে রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর দেখি মীরা আমাকে ডাকছে। এই ডাকতেছো কেন, কি হয়েছে? তুমি খাবে না? বাবা খুব বকা দিয়েছে তাই না? এই নাও, হা করো, আমি খাইয়ে দেই। মীরা কথাটা বলে মুখের কাছে খাবার তুলে দিতেই একটা থাপ্পড় বসিয়ে দিলাম। সাথে সাথে খাবারের প্লেটটা ফোড়ে ফেলে দিলাম। তারপর বললাম, এই তুই কি চাস? আমার জীবনটা তো নরক বানিয়ে দিয়েছিস। আমার বুক থেকে আমার ভালোবাসার মানুষটাকে সরিয়েছিস। এখন আমার বাবার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে আমার সমস্ত সম্পদ তোর করার প্ল্যান করছিস। আমি তোকে এই মাসে ডিভোর্স দিব। একদমই কথাটা বলে নিলাম। তাকে দেখলাম মীরার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। জানো, তোমার সাথে খাবো বলে আমি এখনো খাইনি, ক্ষমা করে দিও প্লিজ। এতিম তো, এতিমখানায় বড় হয়েছি আমি, তাই বাবা মার আদর পাইনি। তোমার বাবা মাকে নিজের বাবা মা করে নিয়েছিলাম, শুধু ভালোবাসা চেয়েছিলাম আর কিচ্ছু না। এতিম হয়ে জন্ম নিলেও সম্পদের প্রতি কোনো মোহ নেই আমার। আমি মীরার দিকে চেয়ে দেখি মীরা কাঁদছে, চোখগুলি লাল হয়ে গেছে। ন্যাকা কান্না দেখে শরীরটা রাগে ফেটে যাচ্ছে। দু নয়নে দেখতে মন চাচ্ছে না মীরাকে। এই এতিম মেয়েটার জন্যই আজ সাথী মরতে বসেছিল। এই তুই এখানে কাঁদবি না প্লিজ। তোর অলক্ষণে চেহারা নিয়ে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা প্লিজ। কথাটা বলে শুয়ে পড়লাম। এদিকে মীরা সুন্দর করে উজু করে শ্বশুরের দেওয়া কুরআনটা পড়ে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করলো কেঁদে কেঁদে। নামাজ শেষ করে আজকেও মোনাজাত ধরে আল্লাহর কাছে অনেকক্ষণ কাঁদলো। তারপর মোনাজাত শেষ করে রুমে গিয়ে শুয়ে পড়লো। ফজরের নামাজের আজান শুনে ঘুম ভাঙতে আমি অবাক হলাম। মীরা মেয়েটাকে রাতে এত বকা দেওয়ার পরেও আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মন চাচ্ছে ধাক্কা দিয়ে ফেলে দেই। এ কি হচ্ছে, ওঠো। আর একটু ঘুমাই। এই বলে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। এখন আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। জোরে একটা ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিলাম। আহ করে চিল্লানি দিয়ে উঠল মীরা। তারপর আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে এসে দেখি মীরা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। মীরা মা,
তোমার কি হয়েছে? খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছো কেন? আম্মু রাতে ঘুম থেকে উঠে পাঁজরে ব্যথা পাচ্ছি। কথাটা বলে করুণভাবে আমার দিকে তাকালো মীরা। এখন নিজেকে অপরাধী মনে হচ্ছে আমার, তারপরেও আমি কিছু বললাম না। পরের দিন বাবা আমাকে আর মীরাকে হানিমুনে পাঠানোর ব্যবস্থা করে দিল। আর আমি সাথীকে বলে সব রেডি করে রেখেছি। আমাদের সাথে সাথীও কক্সবাজার যাবে। সবাই জানবে আমি হানিমুন করতে যাচ্ছি মীরার সাথে, কিন্তু না, আমি হানিমুন করব সাথীর সাথে। সাথীকে এসব বলে ফোন রাখতেই পিছন দিকে তাকাতেই দেখি মীরা সিলিং ফ্যানের সাথে ঝুলছে। এমন একটি ওড়না গলায় পড়ছে, এটা দেখার সাথে সাথেই বুকের ভিতর কেমন জানি একটা চিনচিনে ব্যথা করতে লাগলো। আমি দৌড়ে গিয়ে মীরাকে একটা থাপ্পড় দিয়ে দিলাম। মীরা, কি করছো এসব? দেখছেন না কি করছি? আমি ছোট বলে, এতিম বলে কারো ভালোবাসা পাবো না? বিয়ের পর সকল নারী তার স্বামীর অধিকার চায়, আর আপনি বিয়ের পর অধিকার তো দূরের কথা, একদিন রাতে আপনার বুকে ঘুমাতে পর্যন্ত দেননি। কতটা স্বপ্ন দেখেছিলাম তোমায় নিয়ে, কিন্তু তুমি আমায় রেখে অন্য মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করতে চাচ্ছ। প্লিজ মীরা, বোঝার চেষ্টা করো। এখন এসব বলার সময় নয়, চলো, দেরি হয়ে যাচ্ছে, গাড়ি মিস করবো আবার। তারপর মীরা আর কিছু বলল না। এদিকে মীরার এসব কাণ্ড কারখানা সব সাথীকে বললাম। সাথী বলল কোনো চিন্তা না করতে। অবশ্য আমাদের সাথে একই গাড়িতে সাথীও গেল কক্সবাজার। কক্সবাজার আসার পর রাতের বেলা রুমে শুয়ে আছি, তখন হঠাৎ সাথীর ফোন ধরতেই সাথী বলল পাশের রুমে এসো। এদিকে আমি পাশের রুমে যেতেই সাথী 7 আপের সাথে কি যেন মিশিয়ে দিয়ে খেতে বলল। আমি কিছু মনে না করেই খেলাম, আর এগুলো খাওয়ার সাথে সাথেই আমার কেমন যেন একটা নেশা নেশা লাগছে। আমার সাথীকে খুব কাছে পেতে ইচ্ছে করছে। তখন আমি নিজের অজান্তেই সাথীকে জড়িয়ে ধরে ফেললাম। সাথীও রেসপন্স করলো। আমি আস্তে আস্তে সাথীর লিপের সাথে আমার লিপ জোড়া মিলানোর আগেই সাথীর ফোনটা ক্রিং ক্রিং করে বাজতে লাগলো। ফোনটা ধরে সাথী উঠে ওয়াশরুমে চলে গেল। এদিকে কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে এসে বলল, বাবু আমি অসুস্থ, কাল যা মন চাই তাই করো। এই বলে সাথী আমাকে আমাদের রুমে দিয়ে গেল আর মীরাকে বলল সে আমাদের কলেজ ফ্রেন্ড। অবশ্য মীরা এর আগে কখনো সাথীকে দেখেনি। এদিকে আমি রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। এখন আমার শরীর আর চোখ দিয়ে উত্তাপ বের হচ্ছে, আমার নেশা এখনো লেগে আছে। মীরা আজ খুব সুন্দর করে সেজেছে, চেহারায় হালকা মেকআপ, ঠোঁটে লাল লিপস্টিক, পরনে একটা কালো শাড়ি। মনে মনে ভাবলাম সকল কবি সাহিত্যিকদের গল্পের নায়িকারা সুন্দরী হয়, আর তারা সবসময় লাল না হলে নীল শাড়ি পরিহিত থাকে, যা দেখে নায়ক প্রেমে পড়ে যায়। কিন্তু সাহিত্যিকগণ কি কখনো দেখেছেন একজন সুন্দরী রমণী কালো শাড়ি পরলে তাকে কি রকম দেখায়? আজ কি অপরূপটাই লাগছে মীরাকে, চোখে কাজল দেয়াতে আরো মায়াবী লাগছে। তারপর মীরা এসে খাটে বসতেই আমি মীরাকে একটা হ্যাঁচকা টান দিয়ে বুকে জড়িয়ে নিলাম। এ ঘটনায় আকস্মিক ব্যবহারে মীরা কিছুটা বিব্রত হলো। তারপর বলল, আপনাকে একটা কথা বলবো। বলো, কি বলবে? আপনার কাছে একটা জিনিস চাইবো, দিবেন না আমাকে? আচ্ছা বলো, দেয়ার মতো হলে দিব। টাকা লাগবে কি? না, আমার টাকা চাই না, আমার তো তোমাকে চাই। কি বললে? না কিছু না। শোনো, তুমি কি আমাকে একটা কিউট মেয়ের মা বানাবে, যার নাম হবে তোমার পছন্দের নাম রাইসা? লজ্জাভরা মুখে কথাটা বলে মাথা নিচু করে ফেলল মীরা। ইস, বাবুর মা হবার কথা বলে কিরকম লজ্জা পেয়েছে। লজ্জা পাবোই তো। তারপর আমি মীরার কানের কাছে মুখটা নিয়ে বললাম, তাহলে কাছে আসো, তোমাকে রাইসার মা বানাচ্ছি। দুষ্টুমির ছলে কথাটা বললাম। মীরা তখন ছোট বাচ্চার মতো আমার বুকে মুখ লুকালো। আমি মীরার কপালে আলতো একটা চুমো দিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। পিচ্চিটা তার ঠোঁট জোড়া আমার ঠোঁটের সাথে মিলিয়ে দিল। এরপর স্বামী স্ত্রী নারী পুরুষের সবচেয়ে ঘনিষ্ঠ কিছু মুহূর্ত পার করলাম। তারপর মীরাকে বুকে জড়িয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি মীরার কাপড় চোপড়ের কিছু ঠিক নেই। আমার শরীরের বিভিন্ন জায়গায় লিপস্টিকের দাগ। পিচ্চিটা এখনো আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। তখন আমার রাতের কথা মনে হতেই লাফ দিয়ে উঠলাম। এই কি করলাম আমি তো মীরাকে ডিভোর্স দিব, তবে কেনই বা তার সতীত্ব হরণ করলাম? মাথা কাজ করছে না আমার। মীরাকে আজ খুশি খুশি লাগছে। বিয়ের পর কখনো এতটা খুশি দেখিনি ওকে। আমি সকাল সকাল ফোন দিয়ে সাথীকে সবকিছু বললাম। সাথী আমার কথা শুনে তেলে বেগুনে ফুলে উঠল। সাথীকে বললাম, সবকিছু তোমার জন্যই হয়েছে। তুমি যদি গত রাতে সে মেডিসিন না খাওয়াতে তাহলে এমনটি হতো না। আচ্ছা বাদ দাও, কোনো চিন্তা করো না, কাল তোমাকে একটা পিল দিব, সেটা খাইয়ে দিও, তাহলে আর কোনো চিন্তা করতে হবে না। সাথীর কথা শুনে আমি বেশ অবাক হলাম, কিন্তু আমি সাথীকে ভালোবাসি, কথাও দিয়েছি সাথীকেই বিয়ে করব, তাই আর কোনো কিছু চিন্তা না করে রাজি হয়ে গেলাম। পরের দিন রাতে একটা পিল নিয়ে মীরাকে বললাম, মীরা এটা খেয়ে নাও তো পিলটা।
কিসের পিল এটা? আমি তো সুস্থ, আপনি কিসের পিল খেতে বলছেন আমাকে? মীরা, তোমাকে মিথ্যা বলে লাভ নেই, আমাকে ক্ষমা করে দিও। গতকাল রাতে তোমার সাথে যা যা হয়েছে তা নিছক একটি দুর্ঘটনা মাত্র। হ্যাঁ, আমি জানি গতকাল তুমি যা হারিয়েছো তা পৃথিবীর বিনিময়ে ফিরিয়ে দিতে পারবো না। আমি ডিভোর্স পেপার রেডি করে রেখেছি, তাই আমি চাই না আমার সন্তান তুমি গর্ভে ধারণ করো। চিন্তা করো না, ডিভোর্সের সাথে তোমাকে কাবিনের 20 লাখ টাকার একটা চেক দিয়ে দিচ্ছি, সময় করে ব্যাংক থেকে তুলে নেবে। আমার কথাটা শোনার সাথে সাথেই মীরা আমার দুপা ঝাপটে ধরে বলতে লাগলো, প্লিজ আপনি আমার গর্ভের সন্তান নষ্ট করতে বলবেন না। আপনার মন চায় আপনি আরো একটা বিয়ে করে নেন, আমি কখনো কোনো দিন আপনার কাছে স্বামীর অধিকার চাইবো না। আর আপনার বাড়িতে তো 2টা কাজের মেয়ে রাখছেন, আমাকে নিয়ে না হয় 3টা হবে। প্লিজ আমার সন্তানকে নষ্ট করে দিতে বলবেন না প্লিজ। আমি সারা জীবন আপনাদের বাসায় কাজের মেয়ে হয়ে থাকবো, কোনো পারিশ্রমিক দিতে হবে না আমাকে, শুধু আমাকে ডিভোর্স দিয়েন না। আমার সন্তানটা যেন বলতে পারে আপনি তার বাবা। আমি চাই না আমার মতো আমার অনাগত সন্তানটা পিতৃহীন পরিচয়ে বড় হোক। প্লিজ একটা এতিমকে এইভাবে ফিরিয়ে দিবেন না। আপনার পায়ের নিচে একটু জায়গা দেন, নয়তো গলা টিপে মেরে ফেলেন। এই মীরা, কি করছো? পা ছাড়ো। দুঃখিত মীরা, আমি পারবো না। আমার জীবনে সাথী ছাড়া আর কেউ নেই। এখন পিলটা খেয়ে নিবে, আর যদি না খাও তাহলে মনে করব তুমি আমার বুকে পা রেখে তুমি গর্ভধারণ করবে। এখন তোমার ইচ্ছা। প্লিজ এমন কসম দিও না, আমার কাছে যে তোমার স্থান সবার উপরে। পারবো না আমি তোমার বুকে পা রেখে সন্তানকে নিজের মাঝে বড় করতে। ক্ষমা করে দিও মীরা, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। এই নাও পিল, আর এই নাও পানি খেয়ে নিও। আচ্ছা দাও। এই বলে জন্ম নিয়ন্ত্রণ পিলটা হাতে নিয়ে নিল মীরা। চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে, করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। মনে মনে ভাবছে হয়তো আমি বলবো পিল খেতে হবে না মীরা, কিন্তু না, আমি কোনো কথা বললাম না। মীরা আমার দিকে তাকিয়ে থেকে বিষ যেমন করে মানুষ মুখে নেয় তেমনি করে মুখে নিয়ে নিল। গ্লাস থেকে একটু পানিও মুখে দিল। নিজের অজান্তেই মনে হচ্ছে খুব বড় কোনো পাপ করে ফেললাম আমি। এদিকে বাবা ফোন করলো যে বাবা অসুস্থ, তাই বাড়ি ফিরে যেতে হবে। মনে মনে স্থির করে নিলাম বাড়িতে ফিরেই ডিভোর্স পেপারের জন্য আবেদন করব। তারপর মীরাকে নিয়ে বাসায় ফিরলাম। এদিকে সাথী বলল যে মীরাকে আমাদের দুজনের মাঝ থেকে যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে ফেলবে। আমি অনেক বোঝানোর পরেও সাথী বলল, সেদিন কক্সবাজারে মেয়েটা যা বলেছে সব শুনেছি আমি। আর সবচেয়ে বড় কথা হলো মেয়েটাকে তোমার বাবা অনেক স্নেহ করে। আমি তোমাদের বাড়ির রহিমের কাছে খবর পেয়েছি যে তোমার বাবা নাকি তোমার সম্পত্তি মীরার নামে লিখে দিবে। তাই আমাদের ভবিষ্যতের জন্য মীরাকে আমাদের পথ থেকে সরিয়ে দিবে। আমি তোমাকে না বলেই প্রফেশনাল কিলারের সাথে কন্ট্রাক্ট করেছি। না সাথী, এ হতে পারে না। আমাদের ভালোবাসার জন্য একটা নিষ্পাপ জীবনকে হত্যা করব। না সাথী, এটা করা ঠিক হবে না। বাবু দেখো, আমিও চাই না, কিন্তু আমার মনে হয় না তোমার বাবা কখনো মীরা বেঁচে থাকতে আমাকে মেনে নিবে। আর তোমাকে না পেলে আমি বাঁচবো না, সত্যি মরে যাবো। তুমি আমার নিঃশ্বাস, তুমি আমার বিশ্বাস, আমার প্রাণ। জানো, তুমি মীরাকে বিয়ে করার পর আমি একটি রাতও শান্তিতে ঘুমাতে পারিনি। এতটা ভালোবাসার পরেও কেন আল্লাহ তোমার আর আমার মাঝে এত বড় দেওয়াল তুলে দিল? প্লিজ তুমি আমাকে খুন করে ফেলো, নয়তো আমাকে তোমার বুকে টেনে নাও। তোমার বুকটাই যে আমার শেষ ঠিকানা, তোমার বুকেই আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। প্লিজ কান্না করো না। আমি সব সইতে পারি, কিন্তু তোমার কান্না সহ্য করতে পারি না। তোমাকে যে বড্ড ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসার জন্য একটা নিষ্পাপ জীবনকে কেমনে সরিয়ে ফেলি? আল্লাহ কি ক্ষমা করবে আমাদেরকে? জানি এটা অন্যায়, কিন্তু এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। কথাটা বলেই আমার হাতটা নিয়ে সাথীর গলা চেপে ধরে মেরে ফেলতে বলল। প্লিজ কিল মি, আমাকে গলা চেপে মেরে ফেলো কাব্য। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। জানো কাব্য, মেয়েরা সব কিছুর ভাগ দিতে পারলেও তবে একটা ভাগ কখনো কাউকে দিতে পারে না, আর তা হলো তার ভালোবাসার ভাগ। বিশ্বাস করো, আমার একদম সহ্য হয় না মীরাকে। যে বুকে আমার থাকার কথা সে বুকে অন্য একটা মেয়ে থাকে। যে স্বপ্ন আমি তোমাকে নিয়ে দেখেছি সে স্বপ্ন পূরণ করছে অন্য একটা মেয়ে। কাব্য প্লিজ, আমাকে তুমি হত্যা করতে পারবে না, পারবে না তোমার সেই স্ত্রী মীরাকেও হত্যা করতে, কিন্তু তোমাকে আমায় হত্যা করতে হবে। তুমি না আমি এই জীবনটা কি করব? কথাটা বলে কাঁদতে কাঁদতে ব্লেড দিয়ে হাতে পোজ দিয়ে দিল সাথী। সাথে সাথে হাত থেকে ফিরকি দিয়ে রক্ত বের হতে লাগলো। সাথীর চোখ দিয়ে টুপ টুপ করে পানি পড়তে লাগলো। সাথীর রক্ত দেখে আমার নিজের কলিজাটা ফেটে যাচ্ছে। ঠাস করে একটা চর বসিয়ে দিলাম সাথীর গালে। আমার থাপ্পড় খেয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো সাথী। তারপর আমি শক্ত করে জড়িয়ে ধরলাম সাথীকে। সাথীকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলাম, কেন এইভাবে পাগলামো করছো? তোমাকে ছাড়া আমি কেমনে বাঁচবো? মীরাকে তাহলে খুব শীঘ্রই আমাদের মাঝ থেকে সরিয়ে আমার ময়না পাখিটাকে আপন করে নিব। কথাটা বলার সময় বুকের ভেতর একটা চাপা কান্নার আওয়াজ পেলাম।
তারপর সাথীকে আমি ছেড়ে দিয়ে সাথীর কপালে একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। সাথীকে বাসায় ড্রপ করে বাসায় আসতেই দেখি মীরা খাবার নিয়ে বসে আছে। রাত প্রায় 10টা। আমি কিছু না বলে শুয়ে পড়লাম। আপনি খাবেন না? কিছু খেয়েছেন? মন খারাপ আপনার? হ্যাঁ, বাহির থেকে খেয়ে এসেছি। আর হ্যাঁ, মন খারাপ আমার, আর তার কারণ তুই। কথাটা বলার পর পিচিটার দিকে তাকিয়ে দেখি পিচি কাঁদবে কাঁদবে ভাব। তখন আমি কম্বলটা টান দিয়ে শুয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ ঘুম ভাঙতেই দেখি কেউ একজন শক্ত করে জড়িয়ে রেখেছে আমায়। চোখ খুলে দেখি পিচিটা আমার বুকে। চাঁদের আলো পিচিটার মুখে এসে পড়ছে, চুলগুলো রং পাল্টাচ্ছে। হঠাৎ নিচের দিকে তাকাতেই চোখ কপালে উঠলো আমার। পিচিটা শাড়ি খুলে নিচে ফেলে দিয়েছে। আমি জানি মীরা শাড়ি পরে ঘুমাতে পারে না, কিন্তু 3 পিস তো পরে ঘুমায়, তাহলে আজ ইচ্ছা করেই এমন করছে। তবে পিচিটাকে আজ এত সুন্দর লাগছে যা অকল্পনীয়। মাথার চুলগুলো কপাল পেরিয়ে মুখে এসে পড়ছে। মন চাচ্ছে ফু দিয়ে চুলগুলো কপাল থেকে সরিয়ে আলতো করে মীরার কপালে ভালোবাসার পরম স্পর্শ এঁকে দেই। কিন্তু এ কি, আমার গায়ে লিপস্টিকের দাগ। মনে মনে ভাবছি আজ মনে হয় পুরুষ ধর্ষণ করেছে। আমার বুকে লিপস্টিকের দাগ দেখে বিস্মিত হলাম। মীরার ঠোঁটের দিকে তাকিয়ে দেখি ঠোঁটে এক বিন্দু লিপস্টিকও নেই। মনে মনে ভাবছি পিচিটা কি সর্বনাশ করছে। তবে আজ কেন পিচিটাকে এত সুন্দর লাগছে। মন চাচ্ছে সারা জীবনের জন্য আপন করে নেই। হয়তো মীরার সৃষ্টি হয়েছে আমার জন্য, কিন্তু না, আমার বুকে সাথী ছাড়া কারো জায়গা নেই। আমার মন প্রাণ জোরে শুধুই সাথী। তাই মীরাকে কয়েকবার ডাক দিলাম, কিন্তু সে উঠলো না। তাই জোরে ধাক্কা দিতেই চোখ কসলিয়ে কসলিয়ে উঠলো। তখন আমি বললাম, কি ব্যাপার, আমার গায়ে লিপস্টিকের দাগ কেন? আর তুমি কেন আমার বিছানায় শুয়েছো? আমার না খুব ভয় করছিল, আর রাতে আমি কিছুই করিনি, সব আপনি করেছেন। আমি তো আপনার সাইডে ঘুমিয়েছিলাম, আপনি জোর করে বুকে টেনে নিয়েছেন আমাকে। আপনাকে মনে করেছিলাম এমনি অনেক ভালো, কিন্তু ঘুমের ঘোরে আপনি যে এত ডেভিল। না না, ডেভিল না, শুধু ডেভিলের বস। আমাকে লিপ কিস করেছেন, ঘাড়ে কিস করেছেন, বুকেও কিস। এই চুপ অসভ্য মেয়ে। আর কিছুক্ষণ পর বলবে আমার নাভিতে আরো কত জায়গায় করেছি, বলতে হবে না। আপনি ঘুমাননি তাহলে? সব জেগে থেকে ইচ্ছে করেই করেছেন। এই পিচ্চি চুপ করবে? মিথ্যা বলতে লজ্জা করে না? তোমার শাড়ি কে খুলেছে? শাড়ি কেন খাটের নিচে ফেলে রেখেছো? শাড়ি পরতে পারো না? বিয়ে বসেছো কেন? আমি না হয় শাড়ি পরতে পারি না, নিজে তো লুঙ্গিটাও পরতে পারো না, আবার অন্যকে শাড়ি পরার কথা বলে। পিচিটার কথা শুনে নিজের দিকে তাকাতেই চোখ বন্ধ করে ফেললাম। চাদরটা গায়ে জড়িয়ে কষে একটা থাপ্পড় দিয়ে দিলাম মীরাকে। থাপ্পড়টাকে মাটিতে পড়ে গেল মীরা। আমার রাগ চরমে উঠে গেছে। রাগের মাথায় বলতে লাগলাম, এই তুই মরতে পারিস না? আমার জীবনটাকে তো নষ্ট করে দিয়েছিস। তোকে জন্ম দিয়ে তোর মা বাবাকে খেয়েছিস, এখন আমাকেও খাবি নাকি? আর তোকে না বলছি আমি তোকে ডিভোর্স দিয়ে দিব? তারপরও কেন আমার বিছানায় আসিস? আরেকদিন যদি আমার বিছানায় আসিস তাহলে প্রয়োজনে তোকে খুন করে তারপর জেলে যাব। দুঃখিত, আপনাকে আমি খুব কষ্ট দিয়েছি, তাই না? আপনার কোথাও লাগেনি তো? আপনার হাতে কি ব্যথা পেয়েছেন? জানেন আল্লাহ কেন যে আমাকে বাঁচিয়ে রেখেছে? ছোটবেলায় অনাথ আশ্রমে বড় হয়েছি, দেখিনি মায়ের মুখ কখনো। মা ডাকটাও কখনো ডাকতে পারিনি বাবার কাছে আবদারের সুরে কিছু চাইতে। কখনো বাবার কাঁধে চড়ে ঘুরতে পারিনি, পারবোই বা কিভাবে? বাবাকে তো কখনোই দেখিনি। আর এখন আসছি আপনাকে জ্বালাতে। জানেন আত্মহত্যা মহাপাপ, সেজন্যই হয়তো বেঁচে আছি। তা না হলে কখনোই আপনার পথের কাটা হতাম না। আপনার বাড়ির দাসী করে রেখে দিয়েন, পারিশ্রমিক হিসেবে সকাল বিকাল রাতে এভাবে থাপ্পড় দিয়েন, তবুও তো দাসী হয়ে আপনার হাতের স্পর্শটা পাবো। আর বিছানায় আসি, কি করব? ভয় পাই তো, তাই আপনার বুকটাকে নিরাপদ মনে করে শুয়েছিলাম। ক্ষমা করে দিবেন এই এতিমটাকে। নিচের দিকে তাকিয়ে কথাগুলো বলতেছিল, আর চোখ থেকে আষাঢ় শ্রাবণ ঝর্ণাধারায় মতো জল গড়িয়ে পড়ছে মীরার চোখ থেকে। পিচিটার কথা শুনে নিজের কাছেই খুব খারাপ লাগছে। এভাবে মারাটা ঠিক হয়নি। সবচেয়ে খারাপ লাগছে যখন দেখলাম পিচিটার ঠোঁট কেটে রক্ত পড়ছে। পরের দিন মা বাবা জান্নাতকে নিয়ে নানি বাড়ি চলে গেলে সাথীকে ফোন দিলে সাথী বাড়িতে চলে আসে। এদিকে সাথী আজ পিঙ্ক কালারের একটা শাড়ি পরেছে, হালকা লিপস্টিকের সাথে চুলগুলো ছেড়ে দিয়েছে। সাথী আসলেই সাথীকে নিয়ে বেডরুমে ঢুকে পড়ি। মীরা অবাক নয়নে তাকিয়ে আছে, চোখটা ছলছল করছে। মনে হচ্ছে কখন জানি বৃষ্টি নামবে। কি হলো, দরজায় দাঁড়িয়ে আছো কেন? আজ তুমি জান্নাতের রুমে থাকবে, আজ রাতে আমাদের এই রুমে আসবে না বিরক্তি করতে। আর হ্যাঁ, আমাদের দুজনের জন্য খাবার দিয়েছেও। আমার কথার উত্তরে মীরা আমার মুখের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। তারপর মীরা চলে গেল। সাথী এসে আমাকে জড়িয়ে ধরে বলতে থাকে, কবে যে পাবো তোমায় সারা জীবনের জন্য? কবে তোমার বুকে মাথা রেখে ঘুমাবো? এদিকে হঠাৎ করে আমার হাতটা সাথীর স্পর্শকাতর জায়গায় চলে গেল। সাথীর নিঃশ্বাস ভারী হয়ে আসছে।
ঠোঁট জোড়া আকর্ষণ করছে মিশে যাওয়ার। আমার ঠোঁট যখন সাথীর ঠোঁট জোড়াকে আবদ্ধ করে ফেলবে ঠিক তখনই মীরা খাবার নিয়ে রুমে ঢুকে পড়ে, কোনো প্রকার নক না করে। সাথে সাথে আমি সাথীকে ছেড়ে দেই। তারপর মীরার দিকে তাকিয়ে বুঝতে পারলাম মীরা কাঁদছে। মীরা হয়তো কখনো ভাবিনি আমি এতটা নিচে নেমে যাব, কিন্তু মীরা জানতো না আমার কলিজার টুকরা হচ্ছে সাথী। সাথী আমার জীবন মরণ, আমার ভালোবাসা। আমার ভালোবাসা সব সাথীর জন্য। তারপর মীরা খাবার রেখে চলে গেল। মীরার চোখ দিয়ে পানি পড়ছে, এটা স্পষ্ট দেখা গেল। তারপর সাথী আর আমি খাওয়া দাওয়া করে সাথীর সাথে গল্প করতে করতে কখন যে আমি তার সাথে ঘুমিয়ে গেলাম ঠিক খেয়াল নেই। অবশ্য রাত্রে আমি সাথীর সাথে ফিজিক্যালি রিলেশন করতে চাইলে ও সাথী বিয়ের পরের কথা বলে। তারপর আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছি 1 সপ্তাহ পর বিয়ে করব, তাই আর জোর করিনি। এদিকে মাঝরাতে কারো চাপা কান্নার আওয়াজে ঘুমটা ভেঙে যায়। চোখ খুলতেই দেখি সাথী আমার বুকে। সাথীকে বুক থেকে সরিয়ে কান্নার আওয়াজ কোথায় থেকে আসছে তা দেখার জন্য রুমের বাহিরে বের হতেই যা দেখলাম তা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। আমি রুম থেকে বের হতেই দেখলাম পাশের রুমে মীরা জায়নামাজে বসে আছে। মীরাকে দেখে মনে হচ্ছে মোনাজাত ধরে আছে। মাঝে মাঝে ফুপিয়ে কান্নার আওয়াজ আসছে রুম থেকে। আমি আর একটু কাছে যেতেই শুনলাম মীরা মোনাজাতে বলছে, হে আল্লাহ, আমার পরম করুণাময় আল্লাহ, তোমার দরবারে 2টি হাত তুলে ধরেছি। আল্লাহ, শুনেছি মাঝরাতে নাকি তুমি প্রথম আসমানে এসে বান্দাদের ফরিয়াদ শুনো। আচ্ছা আল্লাহ, আমি এতিম বলে কি আমার ফরিয়াদ শুনবে না? জানো আল্লাহ, দুনিয়াতে মানুষ কষ্ট পেলে বাবা মাকে বলে, তুমি তো আমার বাবা মাকে উঠিয়ে নিয়েছো। তুমি ছাড়া যে আসমানের উপরের জমিনের নিচে আমার আর কেউ নেই। হে আল্লাহ, শুনতে পাচ্ছ কি আমার কথা? দুনিয়াতে সন্তান কান্না করে দিলে মা দৌড়ে আসে, সন্তানকে কোলে তুলে নিয়ে গালে মুখে চুমু দিয়ে বলে, কি হয়েছে আমার লক্ষ্মী সোনা, কাঁদে না। হে আল্লাহ, তুমি তো দুনিয়ার মায়েদের চেয়ে লাখো কোটি গুণ তোমার বান্দাদের বেশি ভালোবাসো। তুমি তো সব দেখো। হে মাবুদ, আমার স্বামী আজ অন্যের বুকে শুয়ে আছে, আমার কলিজাটা ফেটে যাচ্ছে। আল্লাহ, আমার মা বাবাকে তুমি তোমার কাছে নিয়ে নিলে, আমায় কেন রেখেছো? আমাকে কষ্ট দিতে তোমার যদি এতই ভালো লাগে তাহলে দাও আরো কষ্ট। আল্লাহ, আমি যা সইতে পারছি না, একজন পতিতা নারীও তার স্বামীর ভাগ অন্য কাউকে দিবে না। আর আমি এতটাই অভাগী, জন্ম নেওয়ার পর না পেলাম বাবা মার ভালোবাসা, না পেলাম স্বামীর ভালোবাসা। আজ আমার স্বামী আমাকে বের করে দিয়ে অন্য মেয়ের সাথে রাত্রি যাপন করছে। হে আল্লাহ, আর কত কাঁদবো? কত কাঁদলে তোমার রহমতের সাগরে টান লাগবে? আর কত অশ্রু বিসর্জন দিলে তোমার আরশ কুরসি কেঁপে উঠবে? কত কাঁদলে তোমার রহমান আর রহিম নামের দয়ার সাগরে টান লাগবে? তুমি না বলেছো এতিমদের অভিভাবক তুমি? তুমি না বলেছো যার কেউ নেই তার তুমি আছো? আল্লাহ, এতিম মানুষের চোখের পানি তোমার দেখতে কি খুব বেশি ভালো লাগে? আর যে আমি পারছি না, হে রহিম রহমান আমার আল্লাহ, আমার স্বামীকে আমার করে দাও। আমার স্বামীকে তোমার জান্নাতে নিয়ে একসাথে থাকতে চাই। ও আমার আল্লাহ, তোমার এতিম গুনাহগার বান্দি কাঁদে, তুমি দেখো না গো আল্লাহ, কষ্ট দিবে দাও, আরো দাও। আমার স্বামীকে আলাদা করে দিও না, আমার বেঁচে থাকার অবলম্বন কেড়ে নিও না। হে আল্লাহ, আমার স্বামী আমাকে এত মারে, এত কষ্ট দেয়। তুমি তো দেখেছো, আমাকে 3বার থাপ্পড় দিয়েছে, 3বারই আমার ঠোঁট কেটে রক্ত বাহির হয়ে গিয়েছে। ও আমার আল্লাহ, তুমি আমার স্বামীর উপর গজব দিও না। আল্লাহ, আমি কিন্তু খুশি আছি, তবু তুমি রাগ করো না। আমাকে মেরেছে আল্লাহ, তোমায় কিন্তু মারেনি আল্লাহ। আমি কিন্তু খুশি আছি, তুমি রাগ করো না। আমার স্বামীকে তুমি হেদায়েত দাও আল্লাহ, তুমি আমার স্বামীকে হেদায়েত দাও, গজব দিও না। আমার স্বামীর বুকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করো আল্লাহ। তোমার এতিম গুনাহগার বান্দির এই ফরিয়াদ রেখে তোমার দরবার থেকে হাত নামাচ্ছে আল্লাহ, আমিন। এদিকে দরজার উপাস থেকে মীরার মোনাজাত শুনে নিজের অজান্তেই চোখের পানি এসে গেল। পিছন দিকে তাকিয়ে দেখি সাথী দাঁড়িয়ে আছে। কাপু, তুমি এখানে? আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজতেছি। তুমি কাঁদছো কেন? কথাটা বলে সাথীও কান্না করে দিয়ে বলল, কাপু, কখনো আমায় ছেড়ে যাবে না তো? আমি ভয়ানক একটা স্বপ্ন দেখলাম তোমায় নিয়ে। তুমি যদি কখনো আমাকে ছেড়ে চলে যাও তাহলে ফলকাটা ছুরি নিয়ে বসি, এটা আমি আমার গলায় চালিয়ে দিব। তুমি আমাকে ছেড়ে যাওয়ার আগে আমাকে খুন করে আমার লাশের উপর দিয়ে যাবে। এদিকে সাথী আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমিও শত অনিচ্ছা সত্ত্বেও সাথীকে বাহুডোরে আবদ্ধ করে নিলাম। সাথী কান্না করতে করতে শার্ট ভিজিয়ে ফেলছে। তারপর সাথীকে ছাড়িয়ে বললাম, ভয় পেও না, তোমাকে ছেড়ে কোথাও যাব না। তাহলে আমার মাথা ছুঁয়ে প্রমিস করো আমাকে ছেড়ে যাবে না। সাথীর কথাটা শুনে আমার হাতটা কাঁপছে। আমার চোখে বরাবর পিচিটার মায়াবী চেহারাটা ভেসে উঠছে। চোখ দিয়ে নিজের অজান্তে পানি আসতে লাগলো। কি করব কিছু বুঝতে পারছি না। জীবনটা এমন কেন? জীবনে কখনো 1000 বছর বেঁচে থাকার ইচ্ছা জাগে, আবার কখনো এক মুহূর্তের জন্য নয়। ওই কাব্য, তুমি আমার মাথা ছুঁয়ে প্রমিস করবে না, কখনো আমায় ছেড়ে যাবে না। প্লিজ প্রমিস করো। তোমাকে হারালে সত্যি আমি যে বাঁচবো না, মরে যাবো সত্যি।
প্লিজ প্রমিস করো, নয়তো ছুরিটা গলায় চালিয়ে দিব। প্লিজ এভাবে বলবে না। তুমি যে আমার ভালোবাসা, তুমি যে আমার জীবনের একটা অংশ। এই যে তোমার মাথা ছুঁয়ে প্রমিস করছি, জীবনে কখনো কোনোদিন তোমায় ছেড়ে যাব না। তুমি যে আমার ভালোবাসা, তুমি যে আমার জীবনের একটি অংশ। প্লিজ মরার কথা বলবে না আর। আমি কাকে নিয়ে বাঁচবো? আচ্ছা কাব্য, তোমাকে একটা কথা বলি, রাগ করবে না তো? কি বলবে বলো। আমায় একটা পাপ্পি দিবে? আচ্ছা কাছে এসো। কাছে আসার কথা শুনে সাথী এতটা কাছে এসে পড়লো যে সাথীর নিঃশ্বাস আমার মুখে পড়ছে। আমার ইচ্ছে করছে না, তবুও নিজের অজান্তেই সাথীর কপালে একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। এদিকে সাথী আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর আর কিছু মনে নেই, তবে কে যেন দরজাটা চাপিয়ে দিল। হঠাৎ বিছানাটা কাঁপছে। চোখ খুলতেই দেখি ফোন এসেছে। ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই দেখি হিটলারটার ফোন। আমি ভয়ে ভয়ে ফোন তুলতে ওপাশ থেকে বলতে লাগলো, কখন থেকে ফোন দিচ্ছি, ফোন ধরার কোনো নাম নেই। কয়টা বাজে, এখনো ঘুমাচ্ছিস? তাড়াতাড়ি এসে গেট খুলে দিয়ে যা। হে আল্লাহ, কাম সারছে। সাথী এখন আমার বুকেই শুয়ে আছে। এত সকালে বাসায় সাথীকে দেখলে আমাকে কুরবানি করবে। মাথা কাজ করছে না। এই সাথী আর কত ঘুমাবে? এবার উঠো। বাবু আর একটু ঘুমাই। উঠবা তুমি? তাড়াতাড়ি ওঠো। তারপর সাথী চোখ কসলিয়ে কসলিয়ে উঠে বলল, কি হয়েছে? বাবা এসেছে, বাহিরে দাঁড়িয়ে আছে, কুরবানি করবে আজ আমাদের। এখন কি হবে? যা হবার হবে। বুক থেকে সরো, শাড়িটা পরে নাও। তারপর সাথী শাড়িটা ঠিক করে রুমের বাহিরে এলো। আমি ভয়ে ভয়ে বাসায় গেট খুলতেই বাবা বলল, গেট খুলতে এত সময় লাগে? আর ওই মেয়ে এখানে কেন কেন এসেছে এত সকালে? আমি ঠিক কি বলবো ভেবে পাচ্ছি না, খুব ভয় হচ্ছে। পাশ থেকে তখন হঠাৎ মীরা বলতে লাগলো, বাবার সাথে আমার বান্ধবী এদিক দিয়ে যাচ্ছিল আর আমাকে ফোন দিলে আমি আসতে বলি। বাসায় আসার পর দেখি কাব্য আর সাথে পূর্ব পরিচিত। ও আচ্ছা, সাথীমা তুমি কিছু মনে করো না, কাব্য ব্যাপার এমনই, সব কিছু সন্দেহের চোখে দেখে। আন্টি আমি কিছু মনে করিনি, আমার আজ তারা আছে। এখন তাহলে উঠি, অন্যদিন আবার আসবো। সাথী কথাটা বলে চলে গেল। সাথী চলে গেলে মীরাকে ছোট্ট করে একটা ধন্যবাদ দিলাম। মীরা করুণ দৃষ্টিতে আমার দিকে তাকালো। এদিকে মীরার কলেজে ক্লাস শুরু হয়েছে। এতদিন কাজে ব্যস্ত এবং নতুন বউ ছিল, তাই যাওয়া হয়নি। তারপর আব্বু মীরাকে কলেজে দিয়ে আসতে বলল। বাবার কথা মতো মীরাকে কলেজে নিয়ে যাবার জন্য বের হলেই সাথী ফোন দেয়, জিজ্ঞাসা করে, কাব্য বাবু কোথায় তুমি? এই তো আব্বু মীরাকে কলেজে নিয়ে যেতে বলল, তাই দিয়ে আসতে বের হলাম। আচ্ছা তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই, মীরাকে গাড়ি দিয়ে কলেজে পাঠিয়ে দাও। আমি সাথীর কথা মতো তাই করলাম। তারপর দুপুরে বসে আছি, তখন হঠাৎ মীরার নাম্বার থেকে ফোন আসলো। আমি ফোনটা ধরতেই ওপাশ থেকে অপরিচিত কণ্ঠে কেউ একজন বলল, এক্সকিউজ মি, ফোনটা যার তিনি দুর্ঘটনায় মারা গেছেন, লাস্ট ডায়ালে আপনার নাম্বারটা ছিল, এজন্য আপনাকে কল দিলাম। প্লিজ মেয়েটি যদি আপনার পরিচিত হয়ে থাকে তাহলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসুন। কথাটা শুনে কিছুক্ষণের জন্য আমি পাথর হয়ে গিয়েছিলাম। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝলাম না। সাথে সাথে হসপিটালে গিয়ে দেখি লাশের মাথাটা কেমন যেন থেতলে গেছে, নাক দিয়ে রক্ত বের হয়ে আছে, মুখটা অনেক মায়াবী লাগছে। আজ কেন জানি আমার বুকটা ফেটে কান্না আসছে। কিন্তু কেন? আজ তো আমার সুখের দিন, আমার পথের কাঁটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তবে কেন এত কষ্ট হচ্ছে? মনে হচ্ছে প্রাণটা দেহ থেকে বের হয়ে যাচ্ছে। হে আল্লাহ, ভালোবাসা পাওয়ার জন্য নিজের স্ত্রীকে খুন করে ফেললাম। তার কিছুক্ষণ পর বাবা মা আসলো, তারাও কাঁদছে। বাবা সবচেয়ে বেশি কাঁদছে। তারপর মীরাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হলো। আজ মীরার দাফন। আমি মীরার লাশটা কাঁধে নিয়েছি। মনে হচ্ছে কলিজাতে কেউ ছুরি চালিয়ে দিয়েছে। দূরে সাথীকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, সাথীও আজ কাঁদছে। আকাশ বাতাস আজ কাঁদছে মনে হচ্ছে। তারপর মীরাকে দাফন করে কিছুক্ষণ কবরের পাশে দাঁড়িয়ে থেকে চলে আসলাম। তারপর সাথী আমাকে নির্জনে ডেকে নিয়ে অনেক কান্না করলো, ক্ষমাও চাইলো। সরাসরি আমার পায়ে পড়ে বলতে লাগলো, কাব্য আমাদের ভালোবাসার জন্য একটা নিষ্পাপ জীবনকে হত্যা করে ফেললাম। আমি সাথীকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, তুমি কিছু অন্যায় করনি, যদিও বা করে থাকো সব তোমার ভালোবাসাকে পাওয়ার জন্য। তারপর সাথী চলে গেল। আমার মনে হচ্ছে মীরার ছায়া মনে হয় প্রতিনিয়ত আমার পাশে ঘুরে। কেমন যেন উদাসীন উদাসীন লাগছে। আজকে ভাবলাম সাথীর কাছে যাই, এভাবে আর পারছি না। আজ রাতটা সাথীর সাথে থাকবো। সাথীকে ফোন দিয়ে পেলাম না, এই জন্য সরাসরি বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে দেখি দরজা খোলা। আমি সরাসরি সাথীর রুমে চলে গেলাম। হঠাৎ সাথীর রুমের কাছে যেতেই দরজার ভেতর থেকে পুরুষ কণ্ঠের আওয়াজ শুনলাম। আমি ভেতরে কি হচ্ছে তা দেখার জন্য জানালার পর্দা সরিয়ে রুমের ভেতরে তাকাতেই চমকে উঠলাম। এটা কি হচ্ছে? সাথী আর তার ভাই রথক্রিয়ায় ব্যস্ত। তারপর হঠাৎ সাথী আর সাথীর ভাই যা বলল তা শোনার জন্য আমি একেবারেই অপ্রস্তুত ছিলাম। তাদের কথোপকথন, বাবু কতদিন ধরে আদর করো না, প্লিজ আর একটু কাছে আসো। আমার বাবুটা কি হট। সজীব, যাকে সাথী ভাই হিসেবে চিনতাম।
ইস, আমার বুঝি লজ্জা করে না? ও মা, তাই বুঝি? কোথায় লজ্জা করে? কথাটা বলে সজীব সাথীকে কিস করতে লাগলো আর বলতে লাগলো, বাসরাতে কে আগে জড়িয়ে ধরেছিল? আর আমরা তো স্বামী স্ত্রী, আর স্বামী স্ত্রীর মাঝে কিসের লজ্জা? পৃথিবীর সবাই জানে আমরা ভাই বোন, তবে আমরা দুজন ছাড়া। কথাটা বলে সাথীর ঠোঁট জোড়ার সাথে সজীবের ঠোঁট জোড়া আবারও মিলিয়ে দিল। এদিকে এসব দৃশ্য দেখে আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছে, চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, যার জন্য আমার নিষ্পাপ বউকে হারালাম। মন চাইছে কাল নাগিনীকে খুন করি। এখন মীরার মুখটা এখন বারবার চোখের সামনে ভেসে উঠছে আমার। ওগো শুনছো, আমাদের প্ল্যান সাকসেসফুল হওয়ার পথে। আমাদের পথের কাটা মীরাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছি। মেয়েটা কাব্যকে অনেক ভালোবাসতো, কিন্তু আমার অভিনয়ের কাছে সব ভালোবাসা চাপা পড়ে গেছে। আমার বউটা অভিনয় অ্যাওয়ার্ড পাবে। তুমি একদম পারফেক্ট অভিনয় করেছো। আর সবচেয়ে রেলগাড়ির নিচে চাপা পড়ে মরার প্ল্যানের সাথে সাথে অভিনয়টা একদম সুপারহিট হয়েছিল। দেখতে হবে না বউটা কার। এখন শেষ একটা কাজ হচ্ছে আমার জন্য। পাগল কাব্যকে বিয়ে করে কৌশলে তার সমস্ত সম্পত্তি লিখে নিয়ে আমার বাবুটাকে নিয়ে আমেরিকা চলে যাওয়া, আর তা এই মাসেই পূরণ হবে। হাসতে হাসতে কথাগুলো বলল সাথী। এদিকে কথাগুলো শুনে আমার বুকটা চিনচিনে ব্যথা করছে। মন চাচ্ছে দুইটাকে খুন করি। এদের জন্য আমার স্ত্রী মীরা আজ পরপারে, কিন্তু না, এদের এইভাবে মারলে ফেসে যাব। তাই কৌশলে আমার স্ত্রী হত্যার প্রতিশোধ নিতে হবে। আজ বাইক চালাচ্ছি আর মীরার কথা ভাবছি। মনে হচ্ছে মীরা আমার পাশে বসে শক্ত করে আমাকে জড়িয়ে ধরে আছে। চোখ দিয়ে নিজের অজান্তেই পানি আসছে। বাড়িতে এসে বাবাকে জড়িয়ে ধরে ছোট বাচ্চার মতো কান্না করে দিলাম। খুব কষ্ট হচ্ছে আমার। বাবা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আল্লাহর উপর ভরসা রাখ, তিনিই সবকিছু ঠিক করে দিবেন। তারপর রুমে এসে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করলেই পিচিটাকে দেখতে পাই। খাইতে গেলেও মনে হয় কে যেন বলে, তুমি খাবে না? তুমি না খেলে আমিও খাবো না। আমি পারছি না এভাবে আর থাকতে। তারপর হঠাৎ ক্রিং ক্রিং করে ফোনটা বাজছে। ফোনের দিকে চেয়ে দেখি কাল নাগিনীটা ফোন দিয়েছে। শত অনিচ্ছা সত্ত্বেও ফোনটা ধরলাম। ওপাশ থেকে, আমার বাবুটা কেমন আছে? আমার বাবুটাকে বড্ড বেশি মিস করছি। বাবুটা একটু আমার সাথে দেখা করবে কি পার্কে? আমার যে বুকটা চিনচিনে ব্যথা করছে। এতগুলো। আর অল্পদিন পরেই আমার বাবুটাকে আপন করে পাবো। প্লিজ এসে পড়ো পার্কে। আমি কিছু না বলেই কাল নাগিনীটার ফোনটা কেটে পার্কে চলে গেলাম। পার্কে গিয়ে চুপচাপ পাশে দাঁড়িয়ে আছি। কাল নাগিনীটা নীল শাড়ি পরেছে, নোংরা শরীরটাকে ঢেকে রেখেছে নীল পোশাকের আড়ালে। যদি কেউ নোংরা মনের কার্যকলাপ দেখতে পারতো, মনে হয় কেউ থুতু পর্যন্ত দিত না এই শরীরে। কি হলো বাবু, তোমার পছন্দের শাড়ি পরেছি, কেমন লাগছে বললে না তো? কি বলবো? আচ্ছা বাদ দাও, আমার পথের কাটা তো নেই। চলো না বিয়ে করে নেই। তোমাকে ছাড়া রাতগুলো আমার নির্ঘুম কাটে। তুমি যে আমার স্পন্দন। খুব ইচ্ছে করে তোমাকে আপন করে নেওয়ার। আল্লাহ আমার সেই ইচ্ছা পূরণ করবে না। আমি যে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। কথাটা বলার সাথে সাথে ঠাস ঠাস করে চর বসিয়ে দিলাম। আর সহ্য হচ্ছে না। এই, তুই আমাকে ভালোবাসিস? তাহলে সজীবকে? কাপু কি বলছে এইসব? সজীব তো আমার ভাইয়া। চোখের পানি ফেলে দিয়ে কথাটা বলল সাথী। এমন চেহারা দেখে যে কেউ কালনাগিনীটার মায়ায় পড়ে যাবে, কিন্তু আমি নই। ছি, তোর লজ্জা করে না নিজের স্বামীকে ভাই বলতে, স্বামীকে ভাই বানাতে? আমি সেদিন তোর বাসায় গিয়ে সব দেখেছি আর শুনেছি। তোদের দুটোকে আমি নিজের হাতে খুন করে আমার ফুলের মতো নিষ্পাপ স্ত্রী হত্যার প্রতিশোধ নিব। হা। তার আগে দেখ এই ভিডিওটা। তুই যদি সাথীকে বিয়ে না করিস, তাহলে বলবো তুই সাথীকে বিয়ের প্রলোভ দেখিয়ে তার সর্বনাশ করেছিস। আর সাথী এখন অন্তঃসত্ত্বা, তাই বুঝে নে কি করবি এখন তুই। কথাগুলো শুনে পিছন দিকে তাকাতেই দেখি সজীব মোবাইল ফোনে সাথীর আর আমার হোটেল রুমের ভিডিও এবং বাসার ভিডিও তুলে রাখছে। এসব দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। ফোনটা আছাড় দিয়ে ভেঙে ফেললাম। বাবু খুব রাগ করেছো? এমন হাজারো ভিডিও আছে। আচ্ছা বাবু রাগ করে না। আগামী সপ্তাহে আমাদের বিয়ে। তুমি কাজে অফিসে চলে এসো, নয়তো থানাতে পাঠাবো বাসুর করতে। ওদের কথা শুনে আমি আর কিছু বলতে পারলাম না। এসব আমার পাপের ফল। তাই এখান থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে মীরার ছবিটা বুকে নিয়ে কান্না করতেই ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা টেলিভিশন অন করতেই আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কারণ খবরে দেখলাম গতকাল রোড অ্যাক্সিডেন্টে সজীব আর সাথী দুজনেই মারা গিয়েছে। মনে মনে ভাবলাম আল্লাহ তাআলার বিচার সবচেয়ে বড় বিচার, যার হাত থেকে কারো রেহাই নেই। পরের দিন মীরার পছন্দের নীল শার্টটা বের করার সময় আলমারি খুলে একটা ডায়েরি পেলাম। ডায়েরিটা হাতে নিয়েই বুঝতে পারলাম এটা মীরার লেখা ডায়েরি। না পড়া সেই ডায়েরিটার প্রথম পাতা উল্টাতেই নীল কালিতে লিখে দেখলাম, গতকাল আমার বাসর রাত ছিল। বাসর রাত সব নারীর জীবনে শ্রেষ্ঠ একটি রাত থাকে।
কিন্তু আমার বাসরাতে স্বামীর হাতের স্পর্শে ঠোঁটের রক্ত ঝরিয়েছি। মা বাবাকে হারিয়ে ভেবেছিলাম স্বামীর পায়ের নিচেই বাকি জীবনটা কাটিয়ে দেব, কিন্তু আল্লাহ যার কপালে সুখ রাখে না সে কিভাবে সুখী হবে? প্রতিদিন মাঝরাতে সবাই যখন ঘুমিয়ে থাকতো আমি অভাগী একা একা ঘুম থেকে উঠে পড়তাম। আল্লাহর কাছে মাঝরাতে স্বামীকে চেয়ে কান্না করতাম। যেদিন আমার স্বামীর সাথে আমার প্রথম যৌন সংগ্রাম হলো সেদিন সব কষ্ট ভুলে গেছিলাম। মনে মনে আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানিয়েছিলাম আল্লাহ তাআলা আমার বরকে আমার করে দিয়েছে। কিন্তু পরের দিন যখন আমার স্বামী জন্ম নিয়ন্ত্রণ পিল নিয়ে এসে আমাকে খেতে বলে, মুহূর্তে আমার পৃথিবীটা ওলট পালট হয়ে যায়। আমার স্বামী বাধ্য করে আমাকে জন্ম নিয়ন্ত্রণ পিল খাওয়ার। আমি আল্লাহর কাছে কত কেঁদেছি সন্তানটাকে গর্ভধারণ করার জন্য, কিন্তু খুব কষ্ট হতো, বুকের ভেতরটা ফেটে কান্না আসতো যখন দেখলাম আমার স্বামী সাথী নামে মেয়েটার সাথে অবৈধ কাজ করে, আর নিজে যখন তাদের কুকর্ম ঢেকে রাখার জন্য দরজা টেনে দেয়। বাবাকে বলি যে সাথী আমার ফ্রেন্ড, নিজের স্বামীকে বাঁচাতে নিজের ভালোবাসার অধিকার বিসর্জন দিয়েছি। সবচেয়ে বেশি কষ্ট লেগেছে সেদিন যেদিন শুনেছি আমাকে মারার জন্য আমার স্বামী আর সাথী প্ল্যান করেছে। সব জেনেও মনকে এ বলে সান্ত্বনা দিয়েছি যে কাব্য যদি আমার জীবনের বিনিময়ে সুখী হয় তাহলেই আমি সার্থক। ডায়েরিটা পড়ে আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। আমি পিছন দিকে তাকাতেই দেখি মীরা আমার পাশে দাঁড়িয়ে কান্না করছে। এই মীরা, কাঁদছো কেন? আমি তোমাকে কষ্ট দিয়েছি, তার ফল ভোগ করছি। এই কাব্য, কি হয়েছে তোর? কার সাথে কথা বলছিলি? আম্মু, কথা বলো না, দেখো না মীরা কান্না করছে। আম্মু, আমি ওকে খুব কষ্ট দিয়েছি। কোথায় মীরা? আর তুই কেন মীরাকে কষ্ট দিতে যাবি? তারপর আমার আর কিছুই মনে নেই। পরের দিন মা বাবা আমাকে হসপিটালে নিয়ে গেল। এখন আমার কোনো চিন্তা নেই, কারণ আমি এখন মীরাকে সাথে নিয়েই ঘুমাই। শালার ডাক্তার নাকি বলে আমি পাগল হয়ে গেছি। শালার পড়ালেখা করে নিজে পাগল হয়েছে, এখন আমাকে পাগল বলে কত বড় সাহস। আরেকবার যখন পাগল বলছে তখন গলা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। তারপর আমাকে জোর করে একটা রুমে আঁকড়ে রেখেছে। এখন রুমে শুধু আমি আর মীরা। তারপর আমি একটা নার্সকে জিজ্ঞাসা করলাম, আমি এখন কোথায়? আপনি এখন পাবনায় আছেন আপনার বউ মীরার সাথে। কথাটা বলে একটা কিসের যেন ইনজেকশন আমাকে দিয়ে দিল। তারপর আমি হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মীরা আমার দিকে চেয়ে চেয়ে হাসছে, সাথে বাবা মাও আসছে। তারপর আমি বাবাকে বললাম, বাবা, আমার এখানে থাকতে ভালো লাগে না, আমাকে তোমাদের সাথে নিয়ে চলো, সাথে তোমাদের বৌমা মীরাকেও নিয়ে চলো। কিন্তু আম্মু আব্বু কেউ কোনো কথা বলছে না, শুধু কাঁদছে। তাই আমি আবারও প্রশ্ন করলাম, ও বাবা, তোমরা কাঁদছো কেন? আমাকে এখান থেকে নিয়ে যাবে না? জানো বাবা, এখানে কেউ আমার সাথে কথা বলে না, শুধু মীরা ছাড়া। এখানে শুধু মীরা আমার সাথে কথা বলে, আর কেউ না। ও বাবা, আমাকে নিয়ে চলো না, আমি থাকবো না এখানে। কথাগুলো বলেই কাঁদতে লাগলাম, কিন্তু বাবা কিছু না বলে মাকে নিয়ে চলে গেল। তারপর একটা নার্স এসে ইঞ্জেকশন দিয়ে গেল। তারপর আর আবারও সেই ঘুমের রাজ্যে। আর কিছু মনে নেই। আমি সবসময় শুধু মীরার সাথেই কথা বলতাম। 5 বছর পর আজ মা বাবা আমাকে নিতে আসছে। এখন মীরাও আমার সাথে আর কথা বলে না। আমি জানি মীরা মারা গেছে। তারপর মা বাবা আমাকে বাসায় নিয়ে এসে বলল, কাব্য, বাবা, তুমি 5 বছর পাগল হয়ে পাবনা মানসিক হসপিটালে ছিলে, আর এই 5 বছরে আমাদের অনেক পরিবর্তন হয়ে গেছে। আমরা আজ নিঃস্ব, ব্যবসাতে ক্ষতি হয়েছে, ব্যাংকের লোক ঋণের পরিশোধ করতে বাড়িটাও বিক্রি করে দিয়েছি। এখন এই বাসাতে ভাড়া আছি। বাবার কথাগুলো শুনে আমার নিজের অজান্তেই চোখের কোণে পানি চলে আসলো। আমার বাবা এই বয়সে মানুষের অফিসে কাজ করে। তারপর আমি মনে মনে ভাবলাম, আমার কোনো না কোনো একটা জব করতেই হবে। যেই ভাবা সেই কাজ। কয়েক জায়গায় আবেদন করলাম, সাথে একটা প্রাইভেট প্রতিষ্ঠানে শিক্ষকতা করার জন্য আবেদন করলাম। সপ্তাহখানেক পর নোটিশ আসলো, সেই প্রতিষ্ঠানে আমাকে জয়েন করতে বলেছে। আর এইভাবে দিনগুলো ভালোই কাটছিল। কিন্তু প্রতি রাতেই মীরার স্মৃতিগুলো আমাকে ঘুমাতে দেয় না। মীরার সেই দুষ্টমিগুলো আজও আমাকে কাঁদায়। প্রতি রাতে আমি মীরার ছবি বুকে নিয়ে ঘুমাই। খুব কষ্ট হয়। মাঝরাতে মোনাজাতে শুধু একটা কথাই বলি, আল্লাহ আমার স্ত্রীকে ভালো রেখো। এদিকে একদিন আমি স্কুলে একটা বাচ্চাকে দেখে খুব অবাক হয়ে গেলাম। কি সুন্দর করে হাসে, ঠিক মীরার মতো। কি মায়াবী চাহনি, মনে হচ্ছে এই যেন মীরার প্রতিচ্ছবি তার মাঝে দেখতে পাচ্ছি। তারপর আমি মেয়েটাকে ডাক দিয়ে বললাম, তোমার নাম কি মামনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উত্তরটা দিয়ে মনে মনে ভাবতে লাগলাম, এতটুকু একটা বাচ্চা মেয়ে হাই হ্যালো না বলে সালাম দিল। আপনি কি জানেন না কার সাথে কথা বলতে হলে সালাম দিতে হয়? আর আমার নাম তাসনিয়া করিমা রাইসা। নামটা শুনে বুকটা কেমন যেন কেঁপে উঠল। আচ্ছা, আপনি আমাদের নতুন টিচার? হ্যাঁ মামনি, আমি তোমাদের নতুন টিচার। এই না চকলেট, আজ থেকে আমরা ফ্রেন্ড, কেমন? ফ্রেন্ড।
তুমি আমার থেকে চকলেট নিলে, তুমি আমাকে পাপ্পি দিবে না? তুমি একটা কিপ্তি কেন? তোমার সাথে আরি কান ধরো, কান ধরে বলবে রাজকন্যার সাথে আর কোনোদিন অপরাধ করবো না। তুমি জানো না রায়সা নামের তো রানী? মামুনি, আমি না তোমার টিচার? টিচারকে কান ধরতে বলা লাগে? টিচার না ছাই, তুমি এখন আমার বন্ধু। কিছুক্ষণ আগে চকলেট দিয়ে বন্ধু বানাইছি। তোমার টিচার গিয়ে ওলা ক্লাসে দেখায়ও। এখন কান ধরো, নইলে ফাইন দেবো। কথাগুলো বলে মুখ চেপে হেসে দিল। আমি কি বলবো ঠিক ভেবে পাচ্ছি না, খুব হাসি পাচ্ছে। মেয়েটার চোখের দিকে তাকিয়ে দেখি মেয়েটা রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। কি হলো, আমার কথা বুঝনি? বন্ধু হলি কেন? বন্ধু হয়েছে যেহেতু কান ধরে বলো, আর অপরাধ হবে না। যদি কান না দেবো তাহলে দাঁত পড়ে যাবে, আর দাঁত পড়ে গেলে বিয়ে হবে না। তারপর আমি রাইসার কথা শুনে কান ধরে বললাম, আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আর এমন ভুল হবে না। বলেই মেয়েটাকে টান দিয়ে কোলে নিয়ে গালে মুখে চুমু দিয়ে বললাম, মামুনি এখন হয়েছে? বেশ হয়েছে, তুমি খুব ভালো। তখন হঠাৎ 5 থেকে 10 বছরের মতো একটা মেয়ে এসে বলল, রাইসা, আব্বু এসেছে, চলো, দাঁড়িয়ে আছে। ও আপু, তুমি আমার ফ্রেন্ডের সাথে পরিচয় হই না? এই যে স্যার, এটা আমার আপু রিচি। রিচি আপু, স্যারকে সালাম দাও। আসসালামু আলাইকুম, আমি রিচি। স্যার আজকে আসি। বলতে হঠাৎ দেখি একটা ভদ্রলোক এসে রাইসাকে কোলে নিল। রাইসা বাবাই বাবাই বলে লোকটাকে জড়িয়ে ধরলো। তারপর লোকটা রাইসা আর রিচিকে নিয়ে গাড়ি করে চলে গেল। মনে মনে ভাবলাম, আজ যদি মীরা বেঁচে থাকতো তাহলে আমাদের সন্তানটাও ঠিক এতটুকু বড়ই হতো। তখন নিজের অজান্তেই চোখের পাতাটা ভিজে উঠল, আর সাথে সাথেই মীরার চাঁদ মুখটা ভেসে উঠছে স্মৃতিপটে। এদিকে বাসায় এসে দেখি বাবা অসুস্থ। তারপর বাবাকে নিয়ে হসপিটালে গেলাম। ডাক্তারের রুমে গিয়ে স্কুলের সেই লোকটাকে দেখলাম কেমন বিচলিত ভঙ্গিতে বসে আছে। তারপর ডাক্তার লোকটিকে বলল, রফিক সাহেব, যদি ও নেগেটিভ রক্ত না পাওয়া যায় 4 ঘন্টার ভেতর, তাহলে আপনার মেয়েকে বাঁচানো সম্ভব না। এদিকে আমি একজন ডাক্তারকে নিয়ে বাবাকে দেখালাম। ডাক্তার বলল, তেমন কিছু না, হয়নি, শুধু প্রেশারটা একটু বেড়েছে। তারপর আমি বাবার বেড থেকে বের হয়ে পাশের বেডের দিকে তাকাতেই বুকটা কেমন যেন উহু করে কেঁদে উঠল। কি মায়াবী মুখটা, কেমন যেন অন্ধকারে ঢাকা পড়ে গেছে। মুখে অক্সিজেন মাস্ক লাগানো, মনে হচ্ছে এ যেন আমার নিজের আপন কেউ। আর কেন আমার এতটা কষ্ট হচ্ছে মেয়েটাকে দেখে, বুকের ভেতর চিনচিনে ব্যথা করছে। তারপর আমি ডাক্তারের রুমে গিয়ে বললাম, মেয়েটার কি হয়েছে? তখন পাশ থেকে লোকটি বলল, গতকাল স্কুল থেকে আসার সময় আমাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট হয়। রায়সা মামনির প্রচুর ব্লাড যায়, মাথায় অনেক আঘাত পেয়েছে। তার মা মেয়ের খবর শুনে অজ্ঞান হয়ে পড়ে আছে। মেয়েটা যদি কিছু হয়ে যায় তাহলে তার মা বাঁচবে না। যদি এখন রক্ত না পাওয়া যায়, আল্লাহ যে কি করবেন। কথাটা বলেই কেঁদে দিল। এদিকে এক নার্স এসে বলল, স্যার, চট্টগ্রামের আশেপাশে প্রায় সব ব্লাড ব্যাংকে খবর নিয়েছি, কিন্তু কোথাও রক্ত পাওয়া গেল না। এদিকে পেশেন্টের অবস্থা ভালো না, জানি না কি হবে। নার্সের কথাটা শুনে রফিক সাহেব কেঁদে দিলেন। আমার কেন যেন কথাগুলো শুনে খুব কষ্ট হচ্ছে। তখন আমি ডাক্তার সাহেবকে বললাম, ডাক্তার সাহেব, আমি রক্ত দিব, আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। ডাক্তার তখন তাড়াহুড়া করে আমায় নিয়ে শুইয়ে দিলেন। 2 ব্যাগ রক্ত নিয়ে রাইসাকে দিল। আমি কিছুক্ষণ শুয়ে থেকে বাবার কাছে চলে আসলাম। পরের দিন বাবাকে নিয়ে বাসায় ফিরি। হসপিটাল থেকে আসার সময় রাইসার বেডের দিকে তাকিয়ে দেখি একটা মেয়ে রাইসাকে জড়িয়ে ধরে আছে। মনে হচ্ছে এটাই রাইসার মা, কিন্তু মানুষটাকে খুব পরিচিত লাগছে। একধানে তাকিয়ে আছি মেয়েটার দিকে। কি রে কাব্য, বাসায় যাবি না? এভাবে দাঁড়িয়ে পড়লি যে? বাবার কথা শুনে খানিকটা চমকে উঠে বললাম, চলো বাবা। তারপর বাবাকে নিয়ে বাসায় আসার পর বিছানায় গাটা এলিয়ে দেই। তারপর পরের দিন হঠাৎ কে যেন দরজা নক করছে। আমি দরজাটা খুলতেই আমার মাথাটা ঘুরতে লাগলো, পা দুটো কাঁপছে। এ আমি কি দেখছি? এটা স্বপ্ন না বাস্তব? মীরা, তুমি বেঁচে আছো? হ্যাঁ, বেঁচে আছি। তুমি কি ভেবেছিলে আমি মরে গেছি? যাকে আল্লাহ বাঁচায় তাকে কেউ মারতে পারে না। কিন্তু আমি যে স্পষ্ট দেখেছি সেটা তুমি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছো। তুমি ভুল দেখেছো কাব্য। তুমি জানো না এই পৃথিবীতে একজন মানুষের ন্যায় আরো 7 জন মানুষ রয়েছে। আচ্ছা বাদ দাও, এই নাও আমার বিয়ের কার্ড। তুমি কিন্তু আসবেই। আঙ্কেল আন্টি সাথে জান্নাতকেও নিয়ে আসবে। মীরা, তোমার বিয়ে মানে? কি বলছো এসব? আর আমি তোমাকে ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। আমি আমার ভুল বুঝতে পেরেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমাকে ছাড়া সত্যি আমি বাঁচবো না, প্লিজ আমাকে ছেড়ে যেও না। বিশ্বাস করো, এখন আমার বুক থেকে তোমাকে আর কেউ কেড়ে নিতে পারবে না। কান্না করতে করতে কথাগুলো বললাম। চোখ থেকে তখন টুপটুপ করে পানি পড়ছে। নিজের অজান্তেই তখন মীরার হাতটা আমি ধরে ফেললাম, কিন্তু মীরা ঠাস ঠাস করে চর বসিয়ে দিল আমার গালে। তারপর হঠাৎ কি যেন পড়ায় শব্দে
আমার ঘুমটা ভেঙে যায়। উঠে ফ্লোরের দিকে চেয়ে দেখি বুক থেকে মীরার ছবিটা পড়ে ভেঙে গিয়েছে। তার মানে এতক্ষণ যা দেখলাম সব স্বপ্ন ছিল। গলাটা শুকিয়ে গেছে। টেবিল থেকে এক গ্লাস পানি খেয়ে এসে বিছানায় ধপ করে বসে পড়লাম। আমি বুঝতে পারলাম আমি মীরাকে নিয়ে বাজে স্বপ্ন দেখেছি। তখন মুহূর্তেই মীরার মুখটা বারবার ভেসে উঠছে। তারপর আবারও ঘুমিয়ে পড়লাম। কয়েকদিন পর স্কুলে গিয়ে দেখি রফিক সাহেব বসে আছে। আমি ওনাকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনাকে আজ আমাদের বাড়িতে দাওয়াত। সন্ধ্যায় আসবেন কিন্তু। আজ আমাদের রাইসার ৫ম জন্মবার্ষিকী। রফিক সাহেব কথাটা বলে বাড়ির ঠিকানা দিয়ে চলে গেল। এদিকে সন্ধ্যায় আমি রফিক সাহেবের ঠিকানা দেওয়া বাসায় গিয়ে নক দিলাম। নক দেওয়ার কিছুক্ষণ পর একটা কাজের মেয়ে এসে দরজাটা খুলে দিল। বাসাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমাকে দেখে রাইসা দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরলো। খুব সুন্দর লাগছে আজ রাইসাকে। তারপর আমি মেয়েটাকে কোলে নিয়ে গালে মুখে চুমু দিয়ে বুকে জড়িয়ে নিলাম। অজানা এক প্রশান্তি মনে হচ্ছে ছুঁয়ে গেল আমার হৃদয়। বাড়িতে প্রায় আমাদের স্কুলের সব টিচারদের দাওয়াত করা হয়েছে। তখন হঠাৎ সিঁড়ি দিয়ে কাউকে নামতে দেখেই আমি থমকে গেলাম। নীল রঙের চশমাটা খুলে মুছে আবার চোখে পড়লাম। বুকের স্পন্দন বেড়ে যাচ্ছে। কারণ এ তো অন্য কেউ না, এটা মীরা। এটা কিভাবে সম্ভব? যাকে নিজ হাতে দাফন করেছি, যার চাঁদ মুখটা এখনো ভেসে ওঠে, কিন্তু মীরা আবার বেঁচে আছে। মীরার দিকে তাকিয়ে পলক ফেলতে পারছি না। নিজের অজান্তেই মীরা নাম ধরে ডাকতে গিয়েই গলাটা কেমন যেন ধরে এলো। তাই অন্যদিকে ঘুরে গেলাম। তখন পাশ থেকে কে যেন বলে উঠল, তানিয়া, তোমার সাজতে এত লেট হয় কেন? কখন থেকে সবাই অপেক্ষা করছি। কিন্তু আমি কিছু ভাবতে পারছি না। এদিকে রফিক সাহেব মীরার হাত ধরে মীরাকে নামাচ্ছে। মীরার সাথে কয়েকবার আমার চোখাচোখি হয়েছে, কিন্তু কোনো কথা হয়নি। এদিকে কিছুক্ষণ পর রাইসার জন্মদিনের কেক কাটলাম। তার কিছুক্ষণ পর হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেলাম। আমি পিছন দিকে তাকাতেই দেখি মীরা। আসসালামু আলাইকুম, আমি তানিয়া রেজওয়ান রফিক। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো। আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আপনি আমাদের কলেজের টুকরাকে রক্ত দিয়ে বাঁচিয়েছেন। রাইসার আব্বুর কাছে আপনার কথা শুনেছি। আপনি কি বিয়ে করেছেন? একদিন ম্যাডামকে নিয়ে বেড়াতে আসবেন। মীরার এই প্রশ্নের জবাবে আমি কি বলবো ঠিক বুঝতে পারছি না। এটা আমার মীরা নয়, কিন্তু মনে হচ্ছে এটাই আমার ভালোবাসার মানুষ, আমার স্ত্রী। কিন্তু আমি কিছু ভাবতে পারছি না। বুকটা ফেটে যাচ্ছে। না, এখানে আর থাকা সম্ভব হচ্ছে না আমার। তাই বিদায় নিয়ে চলে আসছি। আসার সময় বাড়ির গেট পর্যন্ত রাইসা আর তার মা এগিয়ে দিয়ে গেল। বাসায় এসে মীরার স্মৃতিগুলো ভাবতে লাগলাম। আমি জানি এটা মীরা নয়, কিন্তু কেন যেন বারবার আমার মন বলছে এটাই মীরা। এটাই আমার পিচ্চি বউ মীরা। তারপর থেকে এখন প্রায় তাদের বাসার নিচে দাঁড়িয়ে থাকি। দেখি প্রতিদিন কোথায় যেন যায় তানিয়া, যাকে আমার মন বলে এটা তানিয়া নয়, মীরা। পরে খবর নিয়ে জানতে পারি মীরা অফিসে যায়। নিজের অফিস আছে, তাই একদিন অফিসে যাওয়ার পথে মীরার গাড়ি আগলে দাঁড়ালাম। গাড়ি দাঁড়া করাতে বললাম, এক্সকিউজ মি, যদি কিছু মনে না করেন পার্কে গিয়ে বসতে পারি? আপনার সাথে কিছু কথা আছে। আচ্ছা চলেন। তারপর একটা পার্কে নিয়ে গিয়ে গাড়ি দাঁড় করালো। তারপর বলল, কিছু বলবেন? আমার যেতে হবে। একটা সত্যি কথা বলবেন? বলেন, কি বলতে চান? আমার মন বলছে তুমি তানিয়া না, আমার মীরা। আমার মন বলছে প্লিজ মিথ্যা বলো না। আপনি কি ঠিক আছেন মিস্টার কাব্য? আমি তানিয়া রেজওয়ান রফিক। আপনার মীরা কে? আর কি বলছেন এসব? আপনি এসব বলতে আমাকে এখানে এনেছেন? ছি, লজ্জা করে না আপনার? প্লিজ, আমি মিথ্যা বলছি না, বিশ্বাস করুন। এরপর মীরার সাথে ঘটে যাওয়া সবকিছু তাকে খুলে বললাম। তারপর উনি বলল, কি আশ্চর্য, আপনি কি আমাকে নাটকের স্ক্রিপ্ট শোনাচ্ছেন? প্লিজ, আমি জানি তুমি আমার মীরা, তুমি আমার সাথে মিথ্যা বলছো। কি আশ্চর্য, আমার বিয়ে হয়েছে, বাচ্চাও আছে দুটো। প্লিজ মীরা, তুমি আমার মীরা, বলো তুমি মিথ্যা বলছো। আমার মন কখনো মিথ্যা বলে না। কথাটা বলেই মীরার হাতটা ধরে ফেললাম, আর সাথে সাথে মীরা হাতটা ছাড়িয়ে ঠাস ঠাস করে চর বসিয়ে দিয়ে বলতে লাগলো, আমি আপনাকে অনেক ভালো ভেবেছিলাম, কিন্তু আপনার যে চরিত্র খারাপ তা এখন আর বোঝার বাকি রইল না আমার। লজ্জা করে না অন্যের স্ত্রীর হাত ধরতে? আপনার কি বউ নেই? আর আপনি ভালো করে জানেন আমার স্বামী আর দুইটা মেয়ে আছে। তারপরও আমাকে কেন বিরক্ত করেন? নির্ঘাত আমার মেয়ের জীবন বাঁচানোর জন্য আজ আপনাকে লোক ডেকে অপমান করলাম না, নইলে আজ আপনাকে পুলিশে দিতাম। ছোট লোক, নারীদের সম্মান করতে শেখেননি, মনে হয় জন্মের দোষ রয়েছে আপনার। কথাটা বলে জিভে কামড় দিল মীরা। এদিকে তানিয়া, যাকে মীরা ভেবে নিজের অজান্তে হাতটা ধরে ফেলেছিলাম, কিন্তু সে তো আমার মীরা না। নিজের প্রতি আজ প্রচন্ড ঘৃণা হচ্ছে। আজ আমার জন্য মা বাবা কথা শুনলো। সরি, আমি ঠিক এমনটি বলতে চাইনি। না ঠিক আছে, বলবেন না কেন?
আমি যে হতবাকা নিজের স্ত্রীকে কত কষ্ট দিয়েছি, এতটা ভালোবাসা সত্ত্বেও তাকে দূরে সরিয়ে দিয়েছি। তবে জানেন, এখনো মাঝরাতে উঠে তার জন্য কান্না করি, তার ছবিটা বুকে নিয়ে ঘুমাই, তার ডায়েরিটা বুকে নিয়ে প্রতি রাতে কাঁদি। 5 বছর পাগল হয়ে পাবনায় ছিলাম, জানি না আর কত কষ্ট পাবো। আল্লাহ আরও আমাকে কষ্ট দেন যেন। জানেন, যেদিন আপনাকে দেখছি সেদিন আপনার মন বলছে আপনি আমার মীরা, আমার কলিজার টুকরার মতো। কিন্তু না, সেটা আমারই ভুল। কারো মতো দেখতে বা কথা বলতে পারলেই সে যে আপন কেউ হবে তা তো কথা নয়। ক্ষমা করে দিবেন, ভালো থাকবেন। এই যে ডায়েরিটা, এখানে সব লেখা আছে। আবারও বলছি আপনাকে, আমার স্ত্রী ভেবে ডিস্টার্ব করার জন্য দুঃখিত। খুব বাজে তো আমি, তাই। আচ্ছা, আসি। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, আর বাঁচার ইচ্ছে করছে না, বুকটা ফেটে যাচ্ছে। এখন শুধু বারবার মীরার চাঁদ মুখটা ভেসে উঠছে। এদিকে কখন যে আমি মাঝ রাস্তায় এসে পড়েছি জানি না। পিছন থেকে কে যেন আমাকে ডাকছে। আমি পিছন দিকে চেয়েই দেখি তানিয়া হাত দিয়ে ইশারা দিয়ে সরে যেতে বলছে, আর আমি শুধু মুগ্ধ নয়নে তাকিয়ে আছি। এদিকে তানিয়া দৌড়ে আসছে। কি সুন্দর লাগছে, মনে হচ্ছে আমার কলিজার টুকরা মীরা দৌড়ে আসছে আমাকে ভালোবাসার পরম শিহরণে জড়িয়ে নেওয়ার জন্য। হঠাৎ কি যেন ধাক্কা দিয়ে শূন্যে উড়িয়ে ফেলে দিল। পাশ দিয়ে একটা বাস চলে গেল। আমি ধাক্কা খেয়ে রাস্তার একপাশে গড়িয়ে পড়লাম। চোখ দুটো রক্তে বন্ধ হয়ে আসছে, নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। অনুভব করতে পারছি কেউ বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে আছে আমায়, আর বলছে, ক্ষমা করে দাও আমায়, আমি তোমার মীরা, তোমার কিছুই হবে না, আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না তুমি। তারপর আর কিছু মনে নেই। অন্যদিকে একদল লোক এসে আমাকে হাসপাতালে নিয়ে যায়। এদিকে মীরাকে আজ পাগল পাগল লাগছে। ফোনটা বের করেই কাব্যর বাবার কাছে ফোন দিয়ে কাঁদতে লাগলো। কিরে মা, কাঁদছিস কেন? বাবা, কাব্য। কাব্য, কি হয়েছে কাব্যর? বাবা, কাব্য অ্যাক্সিডেন্ট করেছে। বাবা, ওকে ছাড়া আমি বাঁচবো না, ওকে বাঁচান বাবা। আমার মেয়েটার কি হবে বাবা? আপনি প্লিজ সদর হাসপাতালে আসেন। এদিকে মীরার মুখে কাব্য বাবার দুর্ঘটনার কথা শুনে তার পায়ের নিচের মাটি সরে গেল। তাড়াতাড়ি তার মাকে ডেকে বলল, কই গো কাব্যর মা, চলো হসপিটালে যেতে হবে, আমাদের কাব্য অ্যাক্সিডেন্ট। কথাটা বলতে গিয়ে গলাটা ধরে গেল। কি হয়েছে আমার বাবার? তোমাকে বলেছিলাম আমার ছেলেটাকে আর কষ্ট দিও না, কিন্তু তোমরা সবাই মিলে আমার ছেলেটাকে প্রতি রাতে কাঁদিয়েছো। এদিকে হসপিটালে এসে দেখে কাব্যকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে। মীরা কাঁদছে। রফিক সাহেবও আসছে, মীরাকে বোঝাচ্ছে। মীরা মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, মা, ও কোনো কথা বলছে না, ওকে ছাড়া সত্যি আমি মরে যাব। ওই আমার নিঃশ্বাস, আমি বাঁচবো না মা কাব্যকে ছাড়া। ওকে চিরদিনের জন্য পাওয়ার জন্য কত কিছুই না করেছি। এখনো প্রতি রাতে তার দেওয়া শেষ অবলম্বন রাইসাকে বুকে নিয়ে বেঁচে আছি। তখন হঠাৎ অপারেশন থিয়েটার থেকে একজন ডাক্তার বেরিয়ে আসতে মীরা দৌড়ে গেল। প্লিজ ডাক্তার, বলেন আমার স্বামী কেমন আছে, ওর কিছু হবে না তো? প্লিজ ডক্টর, চুপ করে থাকবেন না। কিন্তু ডাক্তার চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বলল, দেখুন, আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করেছি, কিন্তু এখন আমাদের আর করার কিছু নেই। আল্লাহকে ডাকেন, তিনি যদি ইচ্ছা করেন তাহলে বাঁচাতে পারেন। রোগী ক্রিটিক্যাল অবস্থায় আছে। ডাক্তারের কথা শুনে মীরার পায়ের তলার মাটি সরে গেল। চোখ থেকে টুপটাপ করে পানি ঝরছে। ডক্টর সাহেব, আমি কি কাব্যের সাথে দেখা করতে পারি? যান, তবে কোনো কথা বলবেন না। এদিকে মীরা ডাক্তারের কথা মতো ক্যাবিনে ঢুকতেই বুকটা হু হু করে কেঁদে দিল। সারা মুখ ব্যান্ডেজ করা, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। খুব কষ্ট লাগছে মীরার কাছে। কাব্যের মায়াবী মুখটা বারবার ভেসে উঠছে। মীরা কিছু ভাবতে পারছে না। তখন কাব্যের পা দুটি জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, আর কাঁদতে কাঁদতে বলল, কাব্য প্লিজ, আমায় ক্ষমা করে দাও, আমায় ছেড়ে কোথাও যেও না, তোমার পায়ের নিচে থাকতে দিও আমায়। তোমার পায়ের নিচে যে আমার সব সুখ। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, প্লিজ আমায় ছেড়ে দিও না। তুমি না বলেছো তোমার যদি কখনো মেয়ে হয় তার নাম রাইসা রাখবে? তুমি জানো না রাইসা তোমার আর আমার মেয়ে? জানো, তোমার মেয়ে জানে তুমি ওর বাবা। তোমাকে কতবার বাবা ডেকে বুকে জড়িয়ে নিতে চেয়েছিল, কিন্তু আমি তোমাকে বাবা বলে ডাকতে দেইনি। তুমি তোমার মেয়েকে বুকে জড়িয়ে নেবে না? ওই তোমার জীবন, আমার বেঁচে থাকার অবলম্বন। তোমাকে ছাড়া যে আমাকে কল্পনাও করতে পারি না। কথাগুলো বলতে বলতে পা দুটো বুকের সাথে জড়িয়ে কাঁদতে লাগলো, আর সমানে চুমু খেতে লাগলো। এদিকে পেছন থেকে একজন নার্স এসব দেখে নিজের অজান্তে কেঁদে দিয়েছে। তারপর মীরার কাঁধে হাত রেখে বলল, বোন প্লিজ এভাবে কান্না করো না, রোগীর ক্ষতি হবে, আল্লাহকে ডাকো। নার্সের কথা শুনে কাব্যের পা ছেড়ে দিলাম। কলিজাটা ফেটে যাচ্ছে। বাসা থেকে ফোন দিল, রাইসা নাকি খুব কাঁদছে। তার বাবার জন্য কেউ তার কান্না থামাতে পারছে না। রাইসা শুনেছে কাব্য নাকি অ্যাক্সিডেন্ট করেছে। তারপর আমি বাবাকে বলে বাসায় যাওয়ার জন্য বের হতেই এক লোক বলল, ম্যাডাম, হসপিটালে আসার সময় আপনার হাতে ডায়েরিটা ছিল।
তারপর মীরা ডায়েরিটা হাতে নিয়ে বাসায় আসতেই তুমি আমার বাসায় আসবে না, তুমি বাবাইকে কষ্ট দিয়েছো, আমি সব শুনেছি। তুমি আঙ্কেলকে ফোনে যখন বলেছো বাবা অ্যাক্সিডেন্ট করেছে, তাও আবার তোমার জন্য, তুমি আমাকে বাবা ডাকতে দাওনি। আমার বাবা অনেক ভালো, আমার জন্য সেদিন কান ধরেছিল, আমাকে জড়িয়ে ধরেছিল, আমাকে আদর করেছিল। আমি বাবাই ডাকতে চেয়েও আমি বাবাই দেখতে পারিনি, কারণ তুমি ডাকতে নিষেধ করেছে বলে। তুমি ছোটবেলায় বাবার ছবি দেখিয়ে বলেছো এটা তোর বাবা। যেদিন বাবাকে প্রথম দেখলাম সেদিন দৌড়ে বাবার কোলে গেলাম, কিন্তু বলতে পারিনি তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না। যেদিন স্কুলের মেয়েরা বাবার কোলে চড়তো তখন তাদের বাবা তাদেরকে জড়িয়ে রাখতো, তখন আমি তাদের দিকে চেয়ে থাকি, আমার খুব কষ্ট লাগতো। কান্না করতে করতে কথাগুলো বলল রাইসা। রাইসা মামুনি, বাবাই ভালো হয়ে যাবে। মা আমার, তুমি কেঁদো না। তুমি আমার মা ডাকবে না, তুমি আমার কেউ না, তুমি আমার বাবাইকে কষ্ট দিয়েছো, আমার বাবাইকে বাবাই বলে ডাকতে দাওনি কেন? কথাগুলো বলে কাঁদতে কাঁদতে রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল রাইসা। আমি কি করব? রাইসার কথাগুলো শুনে কলিজা ফেটে যাচ্ছে। সত্যি তো, তোর বাবার থেকে রাইসাকে আমি দূরে রেখেছি। বারবার কাব্যের কথা মনে পড়ছে। রফিক ভাইয়াও কিছু বলছে না, শুধু বলল, মানুষটাকে বড্ড বেশি কষ্ট দেওয়া হয়ে গেছে রে মীরা। তারপর আমি দরজাটা লাগিয়ে বিছানায় শুয়ে বালিশে মুখটা লাগিয়ে কাঁদতে লাগলাম। হঠাৎ মনে পড়লো কাব্য একটা ডায়েরি লিখে গেছে। টেবিলের উপর থেকে ডায়েরিটা তুলে বুকে জড়িয়ে নিলাম। তারপর ডায়েরিটা খুলতেই আমি চমকে গেলাম। ডায়েরির প্রথম পৃষ্ঠায় লেখা, আমার এই হৃদয় লিখিলাম তোমার ইনাম। ডায়েরির পরের পাতা উল্টাতেই, ওগো হৃদয় রাঙিনী, জানি না কিভাবে শুরু করব। আমি যে অনেক বড় অপরাধী। তোমার অবুঝ ভালোবাসাকে আমি অবহেলা করেছি। জানো, যেদিন তোমাকে হারিয়ে ফেলেছি সেদিন বুঝেছি তুমি কতটা জোরে আমার জীবনে ছিলে। জানো, প্রতিদিন তোমার জন্য কেঁদেছি। মাঝরাতে উঠে আল্লাহর কাছে চাইতাম যেন আল্লাহ তাআলা তোমাকে আমার করে দেয়। প্রতি রাতে তোমার ছবিটা বুকে নিয়ে ঘুমাতাম, তোমার ছবি বুকে নিয়ে কাঁদতাম। জানো, মানুষ মারা গেলে নাকি তারা হয়ে যায়, তাই প্রতি সন্ধ্যায় আকাশের তারাদের সাথে কথা বলতাম যেন আমার হৃদয় রাঙিনীকে তারা যেন কষ্ট না দেয়। রাতের আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাকে তুমি মনে করে কাঁদতাম আর বলতাম, অভিমান ভেঙে এসো না, জড়িয়ে নাও তোমাতে, আমি যে আর পারছি না তোমার বিরহে, এসব বলে কাঁদতাম। কিন্তু তুমি এতটাই আমার প্রতি অভিমান করেছিলে যে যার জন্য আমার সাথে কথা বলো না, শুধু করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকতে। সত্যি কি তুমি আমাকে ক্ষমা করবে না? জানো, খুব ইচ্ছা করে তোমাকে এই মরুর বুকে জড়িয়ে নিয়ে শান্ত করতে আমারই প্রাণ। মীরা, জানো, আজ একটা বাচ্চা মেয়েকে দেখে তোমার কথা বড্ড বেশি মনে পড়ছে। বাচ্চাটা দেখতে ঠিক তোমার মতোই। আমি এতটাও হতভাগী, নিজের বাচ্চাকে নিজের হাতে নষ্ট করেছি। জানো, এখনো সেই রাতের কথাগুলো ভুলতে পারি না। তোমাকে দেওয়া প্রতিটা চরের আঘাত আমার কলিজাতে লেগেছে। জানো, পরের দিন যখন বাচ্চাটাকে ব্লাড দিলাম সেদিন মনে হয়েছে আমার খুব কাছের কাউকে আমি রক্ত দিচ্ছি। বাচ্চাটার জন্মদিন, বাচ্চাটাকে বুকে জড়িয়ে নিতেই তোমার শরীরের গন্ধ পেলাম। কিন্তু যখনই সিঁড়িতে তোমার মতোই কাউকে দেখলাম তখন সত্যি ভেবে নিয়েছিলাম আল্লাহ আমার ডাক শুনেছে। আমি আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম। কিন্তু যখন শুনেছিলাম ওটা তুমি মীরা নও, আমাকে চিনো না, তখন আমার কলিজাটা ফেটে যাচ্ছিল। যখন রফিক সাহেব এসে হাত ধরলো আমার কাছে তখন মনে হয়েছিল কেউ যেন আমার কলিজাটা দুমড়ে মুচড়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছে। জানো, তুমি নেই জেনেও নিজের অজান্তে পাগলামি করেছি আর বাসায় এসে কেঁদে বুক ভাসিয়েছি। পরের দিন ঠিক করলাম তোমার জন্য লেখা ডায়েরিটা তানিয়া আপুকে দিয়ে তোমার কাছে চলে আসব। আমি যে আর পারছি না মীরা, মৃত্যুর পথ বেছে নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। তোমাকে ছাড়া যে এখন আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। কষ্টটা আরও বেশি হয় যখন তোমারই মতো তানিয়া নামক মেয়েটা তার স্বামীর হাত ধরে আমারই সামনে দিয়ে হেঁটে যায়। জানো, তখন বড্ড বেশি তোমার কথা মনে পড়ে। কি করব, আমি তোমাকে ছাড়া আর যে বাঁচতে পারছি না। তোমাকে নিয়ে লেখা শেষ অবলম্বনটা তোমাকে মনে করে তানিয়া আপুকে দিয়ে গেলাম। জানো, খুব কষ্ট হচ্ছে লেখাগুলো লিখতে। আমি আসছি মীরা। ডায়েরিটা পড়তে চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো মীরার আজকে একটা মিথ্যের জন্যই কাব্য মৃত্যুর কিনারায়। খুব কষ্ট হচ্ছে মীরার। কাব্যের মুখটা বারবার মীরার সামনে ভেসে উঠছে। মীরার কানে বারবার বাজছে তার লেখার শেষ কথাগুলো। মীরা এসব ভাবছিল আর তখনই হঠাৎ বাইরে কিছু ভাঙার শব্দ পেল। মীরা তাড়াতাড়ি করে রুমের বাইরে এসে দেখে রাইসা কাঁদছে আর খাবারের প্লেট ফেলে দিয়েছে। মা রাগ করো না, খেয়ে নাও। তুমি আমাকে মা বলবে না, আমাকে বাবার কাছে নিয়ে যাও। তুমি আমার বাবাকে কষ্ট দিয়েছো, তুমি আমার সাথে আর কথা বলবে না। প্লিজ রাইসা, মা আমার, তোমার বাবার কিছুই হবে না। প্লিজ কান্না করো না, খেয়ে নাও। আমাকে বাবার কাছে নিয়ে যাও, আমি বাবাকে না ডেকে খাবো না।
হঠাৎ তখনই সবুজকে ঘরে আসতে দেখে মীরা ভাইয়া বলে কেঁদে দিয়ে বলল, ভাইয়া কাব্য বাঁচবে না, কাব্যকে ছাড়া আমিও যে বাঁচবো না। সবুজ মীরাকে বুকে নিয়ে সান্ত্বনা দিয়ে বলল, কান্না করিস না বোন, আল্লাহ তাআলা সব ঠিক করে দিবেন। তোর কান্না যে আমি দেখতে পারি না, মা বাবাকে তো ছোটবেলায় হারিয়েছি, তানিয়াটাকেও প্রথম দেখাতেই হারিয়ে ফেলেছি। তোকে খুন করার জন্য সাথী নামের মেয়েটা কন্টাক্ট করেছিল। তোকে খুন করতে এসে তোর গলার লকেট দেখেই চিনে ফেলি তুই আমার ছোটবেলায় হারিয়ে যাওয়া বোন মীরা। কিন্তু সে সময় তানিয়াকে গাড়ির নিচে পিস্ট হতে দেখি। তোর চেহারা তানিয়ার মতোই ছিল, তাই যখন দেখলাম তানিয়া রাস্তার পাশে পড়ে আছে, দৌড়ে বুকে টেনে নেই। সন্ত্রাসী ছিলাম, মানুষের রক্ত দেখলে হাসি পাইতো, কিন্তু যখন নিজের বোনের রক্ত আমার শার্ট ভিজে যাচ্ছিল তখন বুঝেছি আপন মানুষের রক্ত শুধু তার শরীর থেকে ঝরে না, আপন মানুষটির কলিজা থেকেও ঝরে। তোকে আর তানিয়াকে পেয়ে অন্ধকার রাস্তা থেকে সরে আসি। তারপর কাব্যর বাবার প্ল্যান অনুযায়ী তানিয়াকে মীরা বানিয়ে কাব্যর বাড়িতে পাঠাই, আর ঋষি পাই তার মাকে। ঋষির বাবা রফিক ভাইয়ার সাথে সব প্ল্যান করি, কিন্তু এজন্য যে কাব্য আজকে মৃত্যুর মুখোমুখি হবে তা জানলে কখনো এতটা মিথ্যার আশ্রয় নিতাম না। এদিকে হঠাৎ রাইসা দৌড়ে এসে মীরাকে জড়িয়ে ধরে বলল, মম চলো না বাবার কাছে, আমার সাথে বাবার কথা বলবে। বাবা তোমাদের সবার সাথে রাগ করে থাকলেও আমার সাথে রাগ করে থাকবে না। বাবাই যেন আমার সাথে রাগ করলে কান ধরে উদ্বোস করতে হবে। তারপর মীরাকে কিছু বলতে দেওয়ার আগে রাইসা মীরাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে গাড়ি চালাতে বলল। মীরা রাইসাকে নিয়ে হসপিটালে আসতেই রাজের বাবার সাথে দেখা হলো। মারে, কেমন আছিস? বাবা আমি সত্যি অনেক বড় অপরাধী হয়ে গেলাম, নিজের স্বামীকে কোনো স্ত্রী এতটা কষ্ট দিত না। বাবা সত্যি কাব্যকে ছাড়া আমি বাঁচবো না। অন্যদিকে রাইসা তার রুমে গিয়েই বলতে লাগলো, বাবাই বাবাই কেমন আছো তুমি? কথা বলবে না আমার সাথে বাবাই? তোমাকে মম কষ্ট দিয়েছে তাই মমের সাথে আমি আর দিয়েছি, ঠিক করেছি না বাবাই? বাবা আমায় জড়িয়ে ধরে আম্মু ডাকবে না? হঠাৎ তখন একটা নার্স এসে বলল, মামনি, এখানে কথা বলা যাবে না। আপনি চুপ করেন তো, আমি আমার বাবার সাথে কথা বলছি, দেখছেন না? কথা বলবেন না একদম, বাবাই রাগ করবে। বাবা জানো মা তোমার জন্য কত কান্না করেছে? তোমাকে আমি ছোটবেলায় দেখেছি মায়ের সাথে একটি ছবিতে। বাবাই স্কুলের ছেলে মেয়েরা তার বাবার সাথে ঘুরে বেড়ায়, তাদের বাবা তাদেরকে চকলেট আইসক্রিম কিনে দেয়। আমি কিচ্ছু চাই না, তুমি কথা বলো বাবাই, তাহলেই হবে। কথা বলছো না কেন? দেখছো না তোমার রাইসটা কাঁদছে? প্লিজ বাবু কথা বলো, আর চুপ করে দেখো না। তোমার এত কিসের বাবাই? আমাকে একটু জড়িয়ে ধরো। মা তোমার জন্য রাতে ঘুমের মধ্যে কান্না করে। দেখো দেখো দাদু ভাইও কাঁদছে। আমি এখনো কিছুই খাইনি, তুমি আমাকে খাইয়ে দেবে না? তুমি আমাকে খাইয়ে না দিলে আমি খাবো না। কথা বলছো না কেন? আমার কষ্ট হচ্ছে বাবাই। এদিকে রাইসার কান্না দেখে সবাই কাঁদছে। মীরার কাছে মনে হচ্ছে তার কলিজাটা ফেটে যাচ্ছে। কিছুক্ষণ পর কাব্য কেমন যেন করতে লাগলো। ডাক্তার এসে দেখতে কেমন যেন নড়াচড়া বন্ধ করে দিল। তারপর রুম থেকে বের হয়ে ডাক্তার চোখের পানি ছেড়ে দিয়ে বলল, সরি। কথাটা শুনেই মীরা হসপিটালের ফ্লোরে পড়ে গেল। সরি, আমাদের আর কিছু করার নেই। আপনারা আল্লাহকে ডাকেন, আল্লাহ যদি তাকে স্বয়ং সুস্থ করে দেয়। ডাক্তারের কথাটা শুনেই মীরা হসপিটালের ফ্লোরে পড়ে গেল। তারপর সবাই মীরাকে নিয়ে বেডে শুয়ে দিল। এদিকে সবাই কান্না করছে। রাইসা গিয়ে কাব্যের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বাবাই বাবাই করে ডাকছে। রাইসার কান্না দেখে সবাই কাঁদছে। কাব্যের স্যালাইড নেওয়াও বন্ধ হয়ে গেছে। হঠাৎ তখনই ডাক্তার এসে কাব্যের মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে দিল। তারপর স্যালাইনটাও খুলে দিয়ে বলল, কাব্য আর কোনোদিন ফিরবে না, যা ভেবেছিলাম তাই হলো। এদিকে মীরা ভাবতে পারছে না কাব্য মারা গেছে। সবাই কান্না করছে। মীরা নিস্তব্ধ হয়ে গেছে। রাইসা কাঁদছে আর বলছে, বাবাই ও বাবাই কথা বলো বাবাই, কথা বলবে না আমার সাথে? বাবাই তুমি আর আমাকে প্রাপ্তি দেবে না? আমার খুব কষ্ট হচ্ছে বাবাই। আল্লাহকে পিচ্ছি বলে আমার চোখের পানি দেখে না। ও আল্লাহ, তুমি তো বলেছো ছোট বাচ্চারা নিষ্পাপ হয়, তাদের কোনো পাপ থাকে না, তাদের কথা অগ্রাহ্য করতে পারো না। ও আল্লাহ দেখো আমি কাঁদছি, তুমি আমার বাবাইকে বলো আমার সাথে কথা বলতে। তুমি কথা বলতে বললে বাবা আর চুপ করে থাকতো।
পারবে না। দেখো তো বাবাই আমার সাথে অভিমান করেছে, আমাকে তো কোলেই নেয় না, আদরও করে না, আমার কষ্ট হয় না বুঝি? বাবাই, ও বাবাই কথা বলো। মামা দেখো বাবাই কথা বলছে না, বাবাইকে বলো কথা বলতে। এদিকে সবাই কাব্যের জানাজা করে কবরে নিয়ে যাচ্ছে। মীরা বাক রুদ্ধ হয়ে গেছে, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে কাব্যের চলে যাওয়ার দিকে। মীরার কলিজাটা ফেলে যাচ্ছে। আজ একটা ভুলের জন্য কাব্য সারা জীবনের জন্য হারিয়ে গেল মীরার জীবন থেকে। মম বাবাইকে কোথায় নিয়ে যায় বলো না মা, বাবাকে সবাই কোথায় নিয়ে যায়? বাবা কি রাগ করেছে তাই নিয়ে যাচ্ছে? বাবা আবার কখন আসবে মা, বললো না মা, আমার বাবাইকে সবাই কোথায় নিয়ে যায়? রাইসার কথা শুনে মীরার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। রাইসাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরেছে মীরা। রাইসাকে কি বলবে সে উত্তর যে মীরার কাছে নেই। এদিকে কাব্যকে কবরে নামালে মীরা আর থাকতে পারে না, দৌড়ে চলে যায় কবরের কাছে, গিয়ে বলতে লাগলো, আমি আমার স্বামীকে কোথাও যেতে দেব না, তোমরা কেউ আমার স্বামীকে দূরে সরিয়ে দিও না। এদিকে মীরার চিৎকার চেঁচামেচি শুনে কাব্যের বাবা মীরাকে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা, তুই কাঁদছিস কেন? বাবা কাব্যকে কবর দিয়ে দিচ্ছে। বাবা প্লিজ কাব্যকে কবর দিতে দিয়েন না, ওকে ছাড়া আমি বাঁচবো না। বাবা সত্যি ওকে ছাড়া মরে যাব। মারে তুই দুঃস্বপ্ন দেখছিস, কাব্য বেঁচে আছে, ডাক্তার আল্লাহকে ডাকতে বললো। আমি জানি তুই কাব্যকে অনেক ভালোবাসিস, এত কষ্ট দেওয়ার পরেও তুই ওকেই ভালোবেসে গিয়েছিস। বাবা কাব্য কোথায়? কাব্যর বেডে। তারপর মীরা দৌড়ে কাব্যের ব্যাটে গিয়ে দেখে রাইসা কাব্যের বুকে শুয়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক লাগানো, শরীরে স্যালাইন দিচ্ছে। মীরা তাড়াতাড়ি গিয়ে কাব্যের কপালে চুমু দিয়ে কাব্যের পা ধরে কাঁদতে লাগলো। প্লিজ তুমি আমাকে ছেড়ে দিও না, কিভাবে বাঁচবো আমি তোমায় ছাড়া? তুমি যে আমার জীবন, তুমি যে আমার ভালোবাসা। প্লিজ ম্যাডাম, এভাবে কাঁদবেন না, পেশেন্টের সমস্যা হবে, পারলে আল্লাহকে ডাকেন। তারপর মীরা ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 1টা বাজে। মীরা তাড়াতাড়ি গিয়ে 2 রাকাত নফল নামাজ শেষ করলো। মোনাজাতে 2 হাত উত্তোলন করে বলতে লাগলো, হে পরম করুণাময় আল্লাহ তাআলা, হে রহিম রহমান, এই শেষ রাতে পৃথিবীর সকল মানুষ যখন ঘুমন্ত, এমন সময় তোমার পবিত্র দরবারে 2টি হাত তুলে ধরেছি। ছোটকালেই মা বাবাকে হারিয়েছি, বাবার স্নেহ কি জিনিস কখনো তা পাইনি মায়ের ভালোবাসা। এখন আমার জীবনের একমাত্র অবলম্বন আমার স্বামী। আজ আমার স্বামীর জীবন ভিক্ষা চাই তোমার দরবারে। হে আল্লাহ, ফকির এক দরজায় ভিক্ষা না পেলে আরেক দরজায় যায়, আর তুমি ছাড়া তো আমার কোনো দরজা নাই। এই ভিখারিনীকে তুমি খালি হাতে ফিরিয়ে দিও না। আমি কিচ্ছু চাইনি কোনোদিন তোমার দরবারে, কোনোদিন বলিনি বা অভিযোগ করিনি মা বাবাকে কেন কেড়ে নিলে। আল্লাহ, তোমার কাছে আমার স্বামীর জীবন ভিক্ষা চাই। আল্লাহ, আমার জীবনের বদলতে হলেও আমার স্বামীকে বাঁচিয়ে দাও, আমার মেয়েকে তুমি বাবা হারা করো না। আল্লাহ তাআলা, আল্লাহ, সন্তান কাঁদলে নাকি মা সহ্য করতে পারে না। ও আল্লাহ, তুমি তো দুনিয়ার মায়ের চেয়ে তোমার বান্দাবান্দিকে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসো। আল্লাহ, এই নিশি রাতে তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? আমার স্বামীকে সুস্থ করে দাও হে আল্লাহ, আমার বেঁচে থাকার অবলম্বনকে আমার কাছ থেকে সরিয়ে দিও না। নিশ্চয়ই তোমার গুনাহগার বান্দির দোয়া কবুল করেছো। এ কথা বলে মোনাজাত শেষ করে জায়নামাজে ঘুমিয়ে গেল মীরা। তারপর ভোরের আলো পড়তেই মীরার ঘুম ভেঙে গেল, আর মীরা উঠে দৌড়ে কাব্যের ব্যাডের কাছে গেল। মীরা গিয়ে দেখে কাব্যের অক্সের মাস্ক খোলা। তারপর ডাক্তার এসে বলল, সরি, কাব্য আর ফিরবে না। কথাটা বলে ডাক্তার চলে গেল। সাথে সাথেই মীরা চিৎকার করে করে কাঁদছে আর বলছে, না, আমার কাব্য আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। তখন সাথে সাথে কাব্যের পা দুটো জড়িয়ে ধরে বলতে লাগলো, এই তুমি আমাকে ছেড়ে যেও না, আমি সত্যি তোমাকে ছাড়া বাঁচবো না। তোমার বুকেই যে আমার শেষ ঠিকানা, প্লিজ কথা বলো, আর চুপ করে থেকো না। এসব বলছে আর কাব্যের পা জড়িয়ে ধরে কাঁদছে মীরা। মীরা কাঁদতে কাঁদতে কাব্যের কপালে গিয়ে ভালোবাসার স্পর্শ রেখে দিল। আর তখন কে যেন মীরাকে শক্ত করে জড়িয়ে ধরলো। মীরা মাথা তুলে তাকিয়ে দেখে কাব্য মীরাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। তারপর কাব্য বলছে, আমি কি আমার পিচ্চি বউটাকে রেখে মরতে পারি? আমি যে আমার পিচ্চি বউটাকে বড্ড বেশি ভালোবাসি, আমার পিচ্চিটাকে কি জড়িয়ে ধরতে পারি? যা দুষ্টু। কথাটা বলেই কাব্যের বুকে মুখ লুকালো মীরা। এই কি করছো? শার্ট তো ভিজে গেল। ভিজুক, কেন কষ্ট দিলে আমায়? তুমিও তো আমাকে কম কষ্ট দাওনি, 5 বছর তোমাকে ছাড়া কাটিয়েছি, তাই আমিও ডাক্তারকে সব কিছু বলে ডাক্তারের সাথে প্ল্যান করে এসব করেছি। তবে হ্যাঁ, অ্যাক্সিডেন্ট কিন্তু সত্যি সত্যি হয়েছিল। আচ্ছা মীরা, সত্যি যদি আমি হারিয়ে যেতাম? কথাটা বলার সাথে সাথেই মীরা আমার মুখে হাত দিয়ে ফেললো।
কি বলছো? তাহলে আমার কি হবে? এখনো তো বাসরাত বাকি, আর এখন আমি কিন্তু আর পিচ্ছি না। আমি তখন হেসে দিয়ে মীরাকে জড়িয়ে ধরলাম, আর তখনই হঠাৎ রাইসা এসে বলল, বাবাই শুধু মাকে আদর করবে, আমায় আদর করবে না? তারপর আমি রাইসাকে কোলে নিয়ে দুজনেই হেসে দিলাম।